বিয়ে করবে না বলে আজ পঞ্চমবারের মতো দেখতে আসা ছেলেকে ভাগাতে কিছুটা উদ্ভট সেজে নিজের ঘরে বসে আছে উর্মি। এর আগেও 4 বার বিভিন্ন পন্থ অবলম্বন করেছে সে বিয়ে ভাঙার জন্য, প্রত্যেকবার সফল হয়েছে সে। তবে এইবার না জানি কি হয়। ঘরের বাইরে থেকে গুম গুম আওয়াজ ভেসে আসছে, হয়তো মেহমানরা চলে এসেছে। উর্মি ঠিক হয়ে বিছানার এক পাশে মুখ অন্যদিকে ঘুরিয়ে জড়সড় হয়ে বসেছে। কিছুক্ষণের মাঝেই তার ভাবি রিধিমা এসে রুমে প্রবেশ করে। তাকে দেখা মাত্রই সে বলে, এমন উদ্ভট সাজসজ্জা কেন তোর? তুই জানিস না আজ তোকে পাত্রপক্ষ দেখতে আসছে? তো কি হয়েছে ভাবি? আমি এভাবে তাদের সামনে যাব? চুপ কর তো তুই। আমি জানি আগে দেখতে আসা পাত্রগুলোকে তুই ভাগিয়েছিস, তাই না? পাত্র? কিসের পাত্র? ওই যে রান্নাঘরে যে রাখা আছে সেগুলো। আমি কিন্তু এখন দুষ্টুমি করার মুডে নেই, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আমারও সংসারের মুড নেই। তুই যদি চাস এই উদ্ভট সাজে তোর বিয়ে হোক, তাহলে আমাদের কারোরই এতে কোনো আপত্তি থাকার কথা না। চল তাহলে, তোকে এভাবেই বসার ঘরে নিয়ে যাচ্ছি। বিয়ের কথা শুনে উর্মি যেন আকাশ থেকে পড়ল। কিন্তু তার বাবা যে বলেছিলেন ওনার বন্ধুর ভাইয়ের ছেলের জন্য তাকে দেখতে আসার কথা হয়েছে, তাহলে বিয়ের কথা কেন হচ্ছে? সে তো এই বিয়ে কিছুতেই করতে পারবে না। কাউকে একবার মন দিলে কি অন্য কারোর সাথে সংসার বাঁধা যায়? সে যে কাউকে প্রচন্ড রকমের ভালোবাসে। একপাক্ষিক ভালোবাসার মাঝে এক ধরনের শান্তি অনুভূত হয়, তবে যন্ত্রণা তার থেকে দ্বিগুণ প্রখর। 2 বছর ধরে একটা মানুষকে মনের গহীনে একটু একটু লালন করেছে সে। ভার্সিটি নবীনবরণ অনুষ্ঠানে চকলেট কালারের পাঞ্জাবি পরিহিত লোকটাকে দেখে হৃদয়ে প্রথম অন্যরকম অনুভূতি দোলা দেয়, যাকে বলে প্রথম দেখায় প্রেমে পড়া। সেদিনই বন্ধুদের থেকে প্রথম জানতে পারে লোকটা কেউ না, ওদেরই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের লেকচারার। 1 বছর ধরে তিনি এখানে লেকচারার হিসেবে জয়েন করেছেন। সেদিন থেকে ক্লাস করার ফাঁকে আর চোখে দেখে যেত মানুষটাকে, যা ধীরে ধীরে একপাক্ষিক ভালোবাসায় রূপান্তর হতে থাকে। ভাবনার ছেদ ধরিয়ে রিধিমা উর্মিকে 2 বাহুতে ধরে হালকা ধাক্কা দিতে সে বাস্তবে ফিরে আসে। এই মুহূর্তে কি করা উচিত সেই হিতাহিত জ্ঞানটুকু যেন হারিয়ে ফেলেছে সে। আজ পর্যন্ত নিজের মনের কথাটুকু যেই মানুষটাকে জানাতে পারল না, সেই মানুষটার কথা পরিবারের সামনে কি করে বলবে সে? বাবাকে বরাবরই ভীষণ ভয় পায় উর্মি। ভয় আর বিষণ্ণতা দুটোই তাকে গ্রাস করেছে পুরোপুরি। রিধিমা জোরপূর্বক তাকে তৈরি করে দেয়। ঝটপট লাল বেনারসি শাড়িটা পরিয়ে ফেলে, চোখ মুখ ধুয়ে দিয়ে হালকা করে সাজিয়ে দেয়। আলমারি থেকে কিছু গহনা বের করে পরিয়ে দেয় উর্মিকে। এরই মাঝে ঘরে উপস্থিত হয় উর্মির মা অরুণা হাসান। তিনি খুব স্বাভাবিকভাবেই আছেন। ওনাকে দেখে মনে হচ্ছে না যে বিয়েটা হুট করে হচ্ছে বলে, মেয়েকে নিয়ে ওনার কোনো দুশ্চিন্তা আছে বলে। দেখে বোঝাই যাচ্ছে অনেকদিন আগে থেকেই সবকিছু প্ল্যান করা হচ্ছিল। বিষয়টা হয়তো সবাই জানতো, শুধু তার থেকেই লুকিয়ে যাওয়া হয়েছে। তারপর আর কি করার? নিজের সব ইচ্ছে, ভালো লাগা, ভালোবাসা সব কিছুকে জলাঞ্জলি দিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে হলো তাকে। নিজের পরিবারের প্রতি রেগে মেগে বোম হয়ে রয়েছে উর্মি। কারোর সাথেই কোনো ধরনের কথা বলা তো দূরে থাক, টুটা শব্দও করছে না আজ সে। তীব্র অভিমান জড়ো হয়েছে আজ পরিবারের প্রতি। চেনা নেই জানা নেই হুট করে বিয়ে সিদ্ধান্ত কি করে নিতে পারে, এই কথাটাই তার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। আজ থেকে সেই মানুষটাকে চিরদিনের জন্য মন থেকে মুছে দিতে হবে। বিবাহিত নারীদের অন্য কোনো পরপুরুষের কথা চিন্তায় আনাও পাপ। প্রথম কিশোরী মনের ভালোবাসা কি এত সহজেই মুছে ফেলা যায়? হয়তো যায় না। আবার হয়তো সময়ের সাথে সাথে সবকিছু স্বাভাবিক হয়ে উঠল। হয়তো কোনো এক মুহূর্তে অতীত হুট করে মন থেকে মুছে গেল। পরিবারের উপর রাগ করে নিজের বিবাহিত স্বামীকে পর্যন্ত চোখের দেখা দেখতে চাইছে না উর্মি। যার সামান্য নামটুকু জানার আগ্রহ জাগেনি, তাকে দেখার কথা ভাবাটাই বিলাসিতা। উর্মিকে চুপ থাকতে দেখে তার দাদি বলে, এই সিরি একবার জামাই মুখ পানে তাকা। এমন কইয়া আন্দার করে রাখছিস কেন মুখটারে? তোমার এত কষ্ট লাগলে তুমি দেখো বুড়ি, আমাকে কেন খোঁজাচ্ছ? দেখছো নি কারবার ফুলজান বিবিরে এই ছেড়ি চেক দেখায়। আমার রূপ যৌবন কি কম আছে নাকি? আমারে দেখলে তো স্বামী এমনি কাইত হইয়া যাইব। বুড়ির ঢং যায় না। এখানে উপস্থিত সবাই ওদের কথা শুনে হাসতে শুরু করে। উর্মি কিছুটা চোখ রাঙিয়ে ওদের দিকে তাকায়। তার চোখ রাঙানোতেই কারো কোনো যায় আসছে বলে মনে হচ্ছে না, তবুও ঠোঁট টিপে হাসছে।
এদের কাণ্ডে দীর্ঘশ্বাস ফেলে সে। এদের বলে কয়ে কিছুই সম্ভব না, এটা উর্মি বেশ ভালোই বুঝতে পেরেছে। এরপর সারাক্ষণ চুপচাপ যে যেটা বলছে সেটাই করার চেষ্টা করেছে। যেহেতু নতুন বউ, তাই সারাক্ষণ ঘোমটার আড়ালেও নিজেকে লুকিয়ে রেখেছিল। সবকিছু বেশ অসহ্য মনে হচ্ছে তার কাছে। অল্প কিছু মানুষকে বিয়ের কথা জানানো হয়েছিল। ছেলে পক্ষ থেকে ছেলের বাবা, মা, চাচা, চাচি আর দুটো ছোট্ট যমজ মেয়ে। উর্মির নানু বাড়ি থেকে তার দুই মামার পুরো ফ্যামিলি এসেছে। কাজিন বলতে সাদিয়া, তার স্বামী সঞ্জিদা, আইরিন আর রিফাত। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে উর্মি। হুট করে আজ তার বিয়ে হয়ে গেল। বন্ধু মহলে এই ব্যাপারে কিছু জানাতেও পারল না সে। না জানি এই খবরটা জানতে পেরে তারা কিরকম রিয়াক্ট করে। হুট করে বিয়ে দেবার কারণটা ঠিক বুঝে উঠতে পারছে না সে। বিয়ে হয়েছে ভালো কথা, তাই বলে আজই শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিতে হবে? এ কেমন কথা? দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার সময় থেকে এলাকার চেয়ারম্যান আব্দুল মান্নানের ছেলে মিহন তাকে খুব করে বিরক্ত করছিল। শেষমেশ বিরক্ত হয়ে উর্মি এই কথাটা তার বড় ভাই দিদারকে জানায়। বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলেরা আর কেমনই বা হতে পারে। দিদার তার বাবাকে নিয়ে চেয়ারম্যান আব্দুল মান্নানকে ছেলের ব্যাপারে সব বলে। নিজের প্রেস্টিজ রক্ষার্থে তিনি ওদের সাথে মিহনকে শাসন করেন। কিছুদিন মিহন নিজেকে গুটিয়ে রাখলেও আবার উর্মিকে রাস্তাঘাটে বিরক্ত করা শুরু করে দেয়। হয়তো এজন্যই উর্মির বিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছেন উর্মির বাবা আনিসুজ্জামান। এত কিছু ভেবে যেন তার মাথাটা ছিঁড়ে যাচ্ছে। বাইরে থেকে কারো আসার শব্দ পেয়ে উর্মি আয়নার সামনে থেকে সরে গিয়ে বিছানায় জড়সড় হয়ে বসে। মাথায় লম্বা ঘোমটা টেনে নেয়। বাবার বাড়ি থেকে আসার সময় খুব একটা কান্না করেনি সে। খুব অভিমান জমেছে পরিবারের প্রতি তার। সঙ্গে আইরিন আর সঞ্জিদাও এসেছে। হঠাৎ দরজা আটকানোর শব্দ শুনে নিজেকে আরো জড়সড় করে নেয়। হয়তো তার স্বামী এসেছে। ঘোমটাটা হালকা সরিয়ে দেখে লোকটা ওয়াশরুমে ঢুকেছে। হাতে তার সাদা রঙের তোয়ালে। লোকটার পেছন সাইডটা স্পষ্ট দেখতে পায় সে। বিছানার বালিশের সাথে কিছুটা হেলান দিয়ে বসে উর্মি। শাড়ির আঁচলে আঙুল পেঁচিয়ে কিছু একটা ভাবতে থাকে সে। মুহূর্তে ভার্সিটির বসন্ত উৎসবের কথাটা মনে পড়ে যায়। আজ ভার্সিটিতে বসন্ত উৎসব পালন হচ্ছে। রিয়া সেই সকাল সকাল সেজেগুজে চলে এসেছে। উর্মির ঘুম ভাঙলেও কিছুক্ষণ হবে। ঘুমে ব্যাঘাত ঘটায় চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে সে ওয়াশরুমে চলে যায়। রিয়া বিছানায় বসে তার জন্য অপেক্ষার প্রহর গুনছে। বিছানার উপর বাসন্তী রঙের শাড়ি, ম্যাচিং অর্নামেন্টস আর সাদা রঙের আর্টিফিশিয়াল গাজরা তার জন্য রেখে দিয়েছে। উর্মি বের হতেই তাকে শাড়িটা পরে নিতে বলে রিয়া। শাড়ি তো কোনো কালেই পরতে পারে না উর্মি। বারবার পরতে গিয়ে পেঁচিয়ে ফেলছে সে। তার এমন অবস্থা দেখি রিয়া হাসতে হাসতে বিছানার উপর বারবার ঢলে পড়ছে। সে তখন কাট কাট গলায় বলে, পেতনিদের মতো দাঁত না কিলিয়ে আমাকে সাহায্য তো করতে পারিস। আর আমি পরিয়ে দিচ্ছি। ঋতুরাজ বসন্তের আগমনে চারিদিকে যেন প্রণয়ের হাওয়া বইছে। 6 ঋতুর মাঝে বসন্তকাল উর্মির বড্ড প্রিয়। গাছগাছালি থেকে শুকনো পাতাগুলো ঝরে যায়, আবার পুনরায় নতুন পাতায় ভরে ওঠে। রিকশায় বসে রাস্তার আশপাশ তাকিয়ে দেখছে সে। রাস্তায় একপাশে 10-11 বছরের একটা মেয়ে বিভিন্ন ফুল আর ফুলের মালা বিক্রি করছে। উর্মি রিয়াকে বসিয়ে রেখে রিকশা থেকে নামে। মেয়েটার কাছে গিয়ে দুটো লাল গোলাপ হাতে নেয়। মেয়েটা তাকে দেখে বলে, আপা, ফুলটা কানের পিছে লাগাইলে আপনারে মেলা সুন্দর দেখাইবো। তোমার নাম কি মিষ্টি পাখি? আমার নাম খুশবু। তোমার নামটা তোমার মতোই খুব মিষ্টি। বাসায় কে আছে তোমার? আমার আম্মু আছে। আম্মু অসুস্থ, তাই আমি ফুল নিয়ে আসছি। মেয়েটাকে দেখে খুব খারাপ লাগতে শুরু করে উর্মির। এমন অনেক বাচ্চাই আছে যাদের টাকার অভাবে খাবারটুকু খেতে পারে না। পড়ালেখা তো দূরের কথা, অভাবের তাড়নায় তাদের জীবনযুদ্ধে নামতে হয়। উর্মি তার পার্স থেকে 500 টাকার নোট বের করে মেয়েটাকে দেয়। মেয়েটা টাকাটা দেখে বলে, আপা, আমার কাছে তো খুচরা নাই। তুমি সবটা নিয়ে নাও। মেয়েটা হয়তো টাকাটা পেয়ে খুব খুশি হয়েছে। মুখে লেগে আছে অমলিন হাসি। উর্মি পলকহীনভাবে তাকিয়ে আছে মেয়েটার নিষ্পাপ মুখপানে। রিকশা থেকে রিয়া তাকে ডেকে বলে, তাড়াতাড়ি আয় উর্মি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। উর্মি মেয়েটাকে আসছি বলে রিকশায় এসে বসে। রিয়ার হাতে একটা ফুল দিয়ে দেয় আর নিজেরটা সযত্নে ক্লিপ দিয়ে কানের পাশে আটকে নেয়। রিকশা তার আপন গতিতে চলতে শুরু করে। ভার্সিটি ক্যাম্পাস খুব সুন্দর করে সাজানো হয়েছে। স্টুডেন্ট এবং টিচাররা প্রত্যেকেই এখানে উপস্থিত আছে।
ছেলেরা পাঞ্জাবি পরেছে আর মেয়েরা পরেছে শাড়ি। উর্মি আর রিয়া গেট দিয়ে ভেতরে ঢুকতেই দেখতে পায় শাওন, নির্ঝর আর রাহাত ওদের জন্যই অপেক্ষা করছে। দুজনে ওদের দিকে এগিয়ে যায়। রাহাত ওদের দুজনকে দেরি করে আসতে দেখে বলে, ময়দা সুন্দরীদের আসতে এত সময় লাগে? আরে আটা ময়দা মাখতে তো সময় লাগে, তাই না? আমরা মোটেও আটা ময়দা মাখি না। ভেঙচি কেটে কথাটা বলল রিয়া। উর্মি তার পাশেই দাঁড়িয়ে কিছুটা ভাব নিয়ে বলে, হ্যাঁ, আমরা ময়দা সুন্দরী। হিংসে হয় তোদের? আমাদের মতো হতে চাস? চাইলে হতে পারিস, দায়িত্বটা আমি নিচ্ছি। সরি বোন, তোর সাথে আমরা তর্ক করতে চাই না, ক্ষান্ত হ। দুপুরে রোদের প্রখরতা বেশি হলেও দমকা হাওয়া বইছে চারিদিকে। কপালের উপর থাকা ছোট ছোট চুলগুলো বাতাসে হালকা এলোমেলো করে দিচ্ছে। ওরা পাঁচজনে এখনো ক্যাম্পাসেই আছে। নির্ঝর চুপ করে ওদের পাশেই দাঁড়িয়ে পলকবিহীন তাকিয়ে আছে উর্মির দিকে। রিয়া তার সামনে হাতের তুড়ি বাজিয়ে বলে, তোর মুখে কি সুপার গ্লো লাগিয়েছিস? কেন? কথা বলছিস না যে? দেখছি। কি দেখছিস? বাই দ্য ওয়ে, বসন্ত উৎসব ভালোই লাগছে, তাই না রে? সে পাশে থাকলে প্রত্যেকটা ঋতুই বসন্তের সমতুল্য। সেটা কে? রিয়া কথাটা বলে চোখ ছোট ছোট করে তাকায় নির্ঝরের দিকে। শাওন, রাহাত আর উর্মিও যে ওর কথা শুনে অবাক হয়ে, তা ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। রাহাত তো রীতিমতো হা করে আছে। উর্মি রাহাতের পেটে খোঁচা দিয়ে বলে, এভাবে হা করে থাকিস না, মুখে মশা মাছি ঢুকে যাবে। উর্মির কথাটা শুনে রাহাত মাথা চুলকে হেসে দেয়। ক্যাম্পাসে আরো কিছু বন্ধুদের সাথে দেখা করে ওরা। হঠাৎ ওদের থেকে কিছুটা দূরে উর্মির তথাকথিত ক্রাশ নিবিড় স্যারকে দাঁড়িয়ে থাকতে দেখে। রোজকার মতো আজও ফর্মাল গেটআপে আছেন তিনি। শ্যামরাঙা বলিষ্ঠ শরীরে সাদা রঙের শার্ট জড়িয়ে রেখেছে। হালকা রোদের ঝলকানি পড়ছে, যার দরুন নিবিড়ে চোখ মুখ বারংবার কুচকে আসে। নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে আছে। হাতে সোনালি রঙের ঘড়িটা রোদের আলোতে জলজল করে উঠছে। উর্মি মুগ্ধ হয়ে দেখছে নিবিড়কে। নির্ঝর মলিন মুখে তাকে দেখছে। উর্মি তাকিয়ে দেখল নিহা ম্যামের সাথে হেসে হেসে কথা বলছে নিবিড়। ভেতরে ভেতরে খুব ঈর্ষান্বিত হচ্ছে সে। বারবার তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে। তার তাকানো দেখে শাওন বলে, আর কত ক্রাশ খাবি রে বইন? এই একটা মানুষের উপর আমি ঘন ঘন ক্রাশ খেতে পারি, এটা আমার ক্রাশগত অধিকার। আর আমার হয়ে চিরকুট সাপ্লাই করার তোর জন্মগত অধিকার। উর্মি তার ব্যাগটা একটা ছোট্ট চিরকুট বের করে। শাওন আবার এসব কাজে খুব এক্সপার্ট। এর আগেও দুবার উর্মির কাছ থেকে নেওয়া চিরকুট যথাস্থানে প্রদান করতে সক্ষম হয়েছে। তাই উর্মি আজও এই চিরকুটটা তার হাতেই ধরিয়ে দিয়েছে। শাওন সেটা খুব সাবধানে নিবিড় স্যারের প্যান্টের পকেটে ঢুকিয়ে দেয়। চিরকুটটা আজও নিবিড় পড়েছে বা দেখেছে কিনা এই সম্পর্কে কোনো ধারণা নেই উর্মির। হুট করে কারো ডাকে গভীর ভাবনা থেকে বাস্তবে ফিরে আসে উর্মি। সামনেই তার স্বামী বসে। অত শত ভাবনার মাঝে কখন যে তার ঘোমটাটা পড়ে গেছে সেদিকে উর্মির কোনো খেয়ালই নেই। হঠাৎ করে সামনে বসে থাকা লোকটাকে দেখে বিস্ময়কর পরিস্থিতিতে পড়ে যায়। লোকটাকে দেখা মাত্রই তার যেন সারা শরীর অসাড় হয়ে আসছে, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। মাথার উপর ফ্যানটা ক্রমাগত ঘুরছে, তবুও সে যেন ঘামতে থাকে। এই ঘরে তো তার স্বামীর থাকার কথা, তাহলে নিবিড় স্যার এখানে কি করছে? বাই এনি চান্স ওনার সাথে তার বিয়ে হয়ে যায়নি তো? মনে মনে কথাটা আওড়াতে গিয়ে উর্মির হেঁচকি শুরু হয়ে যায়। নিবিড় দ্রুত বিছানার পাশের টেবিল থেকে পানির গ্লাসটা এগিয়ে দেয়। উর্মি পুরোটা পানি খেয়ে নেয়। এতক্ষণ এরই প্রয়োজন ছিল তার। সে ফ্যালফ্যাল করে নিবিড়ের দিকে তাকিয়ে বলে, স্যার, আপনি এখানে? বাড়ি আমার, রুম আমার, এমনকি বউটাও আমার। তাহলে আমার কোথায় থাকা উচিত? তার মানে আপনি? হ্যাঁ আমি। তুমি আমাকে দেখে যতটা অবাক হয়েছ, আমিও ঠিক ততটাই অবাক হয়েছিলাম যখন মা তোমার ছবিটা আমাকে দেখায়। ছাত্রীকে বিয়ে করার বিরুদ্ধে ছিলাম আমি, কিন্তু কি আর করার বলো, আল্লাহ চাইলে আমরা আটকানোর কে? এতক্ষণে নিবিড়কে হারিয়ে ফেলার বিষণ্ণতা মন থেকে একেবারেই মুছে গেছে। ভেতরে ভেতরে তো উর্মির মনে লাড্ডু ফুটছে। এতদিন যাকে মন থেকে চাইতো তার সাথে আল্লাহ তাআলা তার পরিণয় লিখে রেখেছে। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সে। মনে মনে ভেবে নেয় নফল নামাজটা আদায় করে নেবে। মুখ ফুটে কিছু বলার আগেই নিবিড় বলে, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, দুজনে একসাথে নামাজ আদায় করব। বেশ কিছুক্ষণ পর উর্মি শাড়ি পাল্টে সালোয়ার কামিজ পরে উজু করে আসে। এরপর দুজনে নামাজটা পড়ে নেয়। তারপর নিবিড় বিছানার মাঝখানে একটা বড় কোলবালিশ রেখে একপাশে শুয়ে পড়ে।
সকালে কাক ডাকা ভোরে ঘুম ভাঙে নিবিড়ে। ফজরের আজান পড়েছে কিছুক্ষণ আগে। সকালের এই সময়টাতে ঠান্ডা ঠান্ডা আবহ থাকে। নিজের মাঝে উষ্ণতা অনুভব করে সে। কেউ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। পাশ ফিরেই উর্মির ঘুমন্ত মুখখানা দেখে। মানুষ ঘুমিয়ে থাকলে সবচেয়ে বেশি নিষ্পাপ মনে হয়। তখন গম্ভীর, রাগী, চঞ্চলতার কোনো ভেদাভেদ থাকে না। এই মুহূর্তে উর্মির মুখটা দেখে কেউই বলবে না যে এই মেয়ের মাঝে বিশাল চঞ্চলতার পাহাড়। নিবিড় তার দিকে থেকে চোখ ফিরিয়ে নেয়, কারণ সে খুব এলোমেলোভাবে ঝাপটে ধরেছে তাকে। নিবিড় তার হাতে স্পর্শ করে ডাকতে থাকে। বার কয়েক টাকার পর উর্মি তার দিকে আরও জড়সড় হয়ে আসে। নিবিড় তাকে বলে, এই মেয়ে ওঠো। উর্মি এখনো ঘুমাচ্ছে। সে স্বপ্নে দেখেছে সময়টা শীতের। ভারী সোয়েটার পরে সে নিবিড়ের ক্লাসে বসে আছে। সামনের মাসেই এক্সাম শুরু হয়ে যাবে। সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসে বসে আছে। এক্ষেত্রে বেশি মনোযোগ দিতে গেলে উর্মির বেশি ঘুম পায়। সে বেঞ্চে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এরই মাঝে নিবিড় সামনে এসে দাঁড়ায় আর রিয়া তাকে ক্রমাগত ডাকতে শুরু করে। পাশে শুয়ে থেকে নিবিড় উর্মিকে ছাকিয়ে ছাকিয়ে ডাকতে থাকে। উঠছো না কেন? রিয়া প্লিজ ডাকিস না তো, এই ক্লাসটা করার কোনো ইচ্ছে নেই আমার। ঘুমো ঘুমো চোখে তাকিয়ে কথাটা বলে উর্মি। নিবিড় তাকে নিজের বক্ষস্থল থেকে বালিশে শুয়ে দিয়ে সরে এসে বলে, এটা তোমার ক্লাসরুম না, এটা আমাদের ঘর। এখন ওঠো ঘুম থেকে। আজ থেকেই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। নিবিড়ের কথা শুনে নিমিষেই ঘুমগুলো যেন উবে যায়। লম্বা হাই তুলে উঠে বসে। নিজের দিকে একবার তাকিয়ে দেখে সালোয়ার কামিজের যাতা অবস্থা, এলোমেলো হয়ে রয়েছে। লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। এটা তার সারা জীবনের অভ্যেস। ঘুমোলে তার কোনো কিছুই ঠিক হয়ে থাকে না। ঘুমের মাঝে কোলবালিশ যে কোথায় ফেলে দেয় অন্ধকারে তা হাত চেয়েও খুঁজে পায় না। সকালে ঘুম থেকে উঠে দেখতে হয় অবহেলায় কোলবালিশটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। বিছানার চাদর ফ্লোরের সাথে সুখ দুঃখের আলাপ করছে। নিবিড়ের কথা মনে হতে তড়িৎ গতিতে শোয়া থেকে উঠে বসে। সে সোজা ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে একেবারে উজু করে আসে। এতক্ষণে নিবিড় রুম থেকে বেরিয়ে গেছে। ফজরের নামাজটা পড়ে জায়নামাজটাকে চেয়ারের উপর রেখে দিয়ে সে ড্রেসিং টেবিলের সামনে এসে চুলটা বেঁধে নেয়। সেই মুহূর্তে নিবিড় নামাজ পড়ে ঘরে আসে। সকালের বিছানা এখনো আগের মতো পড়ে আছে। ড্রেসিং টেবিলটা উপর থাকার সমস্ত কিছু এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। উর্মির কালকের পরা শাড়িটা পরে আছে সোফার উপর। সে মাথায় হাত রেখে বলে, তুমি বড্ড অগোছালো। আমার বাড়ির লোক তাই বলে। ওনাটা হাতের আঙুলের সাথে পেঁচিয়ে কথাটা বলল উর্মি। নিবিড় তার রুমটাকে গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। উর্মি গালে হাত দিয়ে তা দেখছে। নিজের ঘরটা সবসময় অগোছালো হয়ে থাকতো। এতেই যেন তার ভালো লাগতো। গুছিয়ে রাখা বিছানা যেন সে বসলেই এলোমেলো হয়ে যেত। নিবিড় শাড়িটাও খুব সুন্দরভাবে ভাঁজ করে আলমারিতে রেখে দেয়। উর্মির হাত ধরে বিছানায় নিয়ে গিয়ে বসায় এবং সে দাঁড়িয়ে থেকে বলে, একটু একটু করে গুছিয়ে রাখবে ঘরটাকে। এটা শুধু আমার ঘর তা কিন্তু নয়, এটা তোমারও ঘর। আমি জানি তুমি রান্না করতে পারো না, তবে মায়ের কাছ থেকে রান্না শিখে নিতে পারো। মাঝে মাঝে নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াতে পারো। সবাই খুশি হবে। হাতে হাতে মা আর ছোট মাকে সাহায্য করবে। আগে যেভাবে চলাফেরা করেছো কোনো ম্যাটার না, তবে এখন তুমি আমার স্ত্রী। কোথাও বের হলে বোরকা নেকাব পরে বের হবে। আমি চাই না আমার স্ত্রীর উপর অন্য কারো দৃষ্টি পড়ুক। আর হ্যাঁ, পড়ালেখা নিয়ে কোনো অনীহা যেন না থাকে। বিয়ে হয়ে গিয়েছে বলে যে আর পড়ালেখা করা লাগবে না এমন চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। মনে থাকবে কথাগুলো? জি 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 স্যার। শাড়ির আঁচলটা মাথায় টেনে ঘর থেকে বের হয় উর্মি। বসার ঘরের যমজ মেয়ে দুটো একসঙ্গে খেলছে। খেলার মাঝে দুজনে কিছু একটা নিজের ঝগড়া করতে শুরু করে দেয়। উর্মি তাড়াতাড়ি কাছে গিয়ে ওদের থামায় এবং ওদের দুজনের নাম জিজ্ঞেস করে। বড়জনের নাম পূর্ণতা আর ছোটজনের নাম পুষ্পিতা। সবাই ওদের পূর্ণ আর পুষ্প বলেই ডাকে। মেয়ে দুটো ভারী মিষ্টি আর গুলুমুলু। উর্মি যমজ দুটোর গাল টেনে দেয়। পূর্ণ তাকে বলে, জানো ভাবিমণি, পুষ্প কিছুক্ষণ আগে খেলায় আমার সাথে চিটিং করেছে। মোটেও আমি চিটিং করিনি, তুই করেছিস। তুই করেছিস? আচ্ছা আচ্ছা, কেউ চিটিং করেনি, চলো দুজনে নাস্তা করব। রান্নাঘরে নিবিড়, মা আর ছোট মা নাস্তা তৈরি করছেন। উর্মি মাথায় ঘোমটা রেখে ওনাদের পাশে গিয়ে দাঁড়ায়। তাকে দেখে নাজিয়া মাহমুদ একটা মুচকি হাসি দেন। উর্মিকে উনি বড্ড পছন্দ করেন। নিবিড়ের ছোট আব্বু যখন উর্মির ছবিটা এনে ওনাকে দেখিয়েছিলেন, তিনি এক দেখায় মাশাল্লাহ বলে তাকেই ছেলের বউ হিসেবে পছন্দ করেছেন। বাড়ির সকলেরও বেশ ভালোই লাগে উর্মিকে। আয়েশা মাহমুদ রুটি বেলছেন আর নাজিয়া মাহমুদ অন্য কাজগুলো করছেন।
উর্মি তাদেরকে কাজে সাহায্য করতে চাইলে তারা তাকে কোনো কাজ করতে দেয় না, তাকে শুধু দাঁড়িয়ে থেকে দেখতে বলে। এরপর সবাই একসাথেই নাস্তা করে নেয়। এখানেও পূর্ণ আর পুষ্প খাবার নিয়ে লড়াই করছে। এ বলছে তার নুডলস মজা হয়েছে, তো ও বলছে তার স্যুপ মজা হয়েছে। আয়েশা মাহমুদ চোখ রাঙিয়ে ওদের দুটোর দিকে তাকান। দুটোতে খুব ভয় পায় তাদের মাকে। চুপচাপ নিজেদের নাস্তাটুকু খেয়ে নেয়। তারপর তিনি ওদেরকে ওদের ঘরে নিয়ে গিয়ে স্কুলে যাবার জন্য তৈরি করে দেন। নিবিড় খাবার টেবিলে সবার উদ্দেশ্য করে তার আর উর্মির ভার্সিটি যাওয়ার কথাটা বলে। এতে কারোর কোনো আপত্তি নেই, সবাই তার কথাতে সায় দেয়। যেহেতু নিবিড় ভার্সিটি থেকে কোনো ছুটি পায়নি, তাই আজও তাকে তার কাজে যেতে হবে। সে উর্মিকে বলেছে বোরখা পরে রেডি হয়ে নিতে। সেও তার কথা মতো ঘরে এসে রেডি হয়, তবে তার তো কোনো বোরখা নেই, সে কি পরবে? সে এখনো আয়নার সামনেই দাঁড়িয়ে। নিবিড় দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়েই বলে, আলমারিতে তোমার জন্য নতুন বোরকা তুলে রাখা আছে। নিবিড় ভার্সিটি যাবার জন্য আগে থেকেই তৈরি হয়ে আছে। রোজকার মতোই সে ফর্মাল ড্রেস আপে আছে। উর্মি একবার আর চোখে তাকে দেখে নেয়। নিবিড় তার জন্য বাইরে অপেক্ষা করছে বলে চলে যায়। উর্মি আলমারি থেকে বোরখাটা নিয়ে পরে তৈরি হয়ে নেয়। নিবিড়ের সাথে ভার্সিটি যাবে ভাবতেই তার মন খুশিতে নেচে ওঠে। তবে সকালে ঘটনাটা মনে পড়তে লজ্জারা যেন জেগে বসে। সে যে নিবিড়কে ঝাপটে ধরেছিল সেটা তার ভালোই মনে আছে। তবে তখন যদি সে জেগে যেত তাহলে ভারী লজ্জায় পড়তে হতো। তাই সে ইচ্ছে করেই আবার ঘুমিয়ে পড়ে। বাড়িতে সবার থেকে বিদায় নিয়ে দুজনে বেরিয়ে আসে। বাইকের পেছনে বসে নিবিড়ের কাঁধে হাত দিয়ে রেখেছে। নিবিড় খুব সাবধানেই বাইক চালাচ্ছে। উর্মি শুধু এটাই ভাবছে, তাকে আর নিবিড়কে একসাথে ভার্সিটির ভেতর ঢুকতে দেখতে বন্ধু মহলে কি বিস্ফোরণটাই না হবে। তবে তার কিছুই করার নেই, লুকোচুরি করে তো আর সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। রিয়া, শাওন, রাহাত আর নির্ঝর ক্যাম্পাসে উর্মির জন্য অপেক্ষা করছে। আজ তাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল। রিয়া ক্রমাগত কল দিয়ে যাচ্ছে। উর্মির নাম্বারে কল ঢুকছে, তবে কেউ তুলছে না। ওর বারবার হাত ঘড়ির দিকে আর গেটের দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পরেই বাইকে করে বড় গেটটাকে অতিক্রম করে ভার্সিটির ভেতর প্রবেশ করে নিবিড়। সে আসা মাত্রই বাকি স্টুডেন্টরা আর চোখে তাকিয়ে পর্যবেক্ষণ করতে থাকে। বোরকা পরিহিত মেয়েটাকে কেউই চিনতে পারছে না। রাহাত তার চশমাটা খুলে পরিষ্কার করে আবার পরে নেয়। রিয়া ব্যাপারটা বুঝতে পেরে তার মাথায় চাঁটি মেরে বলে, আরে বেটা, ভুল কিছু দেখিসনি, আমরা যে দেখছি তুইও ঠিক তাই দেখছিস। তবে কথা সেটা না, কথা হচ্ছে বাইকের পেছনে বসে থাকা মেয়েটাকে আর নিবিড় স্যারের সাথে বা কেন এসেছে? আমাদের উর্মির ক্রাশ কত কপালাস পড়লো রে। মাথায় হাত বুলাতে বুলাতেই কথাটা বলল রাহাত। তার বলতে আমি যতদূর শুনেছি নিবিড় স্যারের কোনো বোন নেই, আর ছোট যমজ কাজিন আছে 10-11 বছরের, সবে ক্লাস 2তে পড়ে। নিবিড়ের সাথে অন্য একটা মেয়েকে দেখে নির্ঝর মনে মনে কিছুটা খুশি হয়। যাক, এবার অন্তত উর্মির মাথা থেকে নিবিড়ের ভূত নামবে আর তাকেও পাত্তা দেবে, তার অনুভূতিগুলোকে মূল্যায়ন করবে। সে কিছুটা ভাব নিয়ে বলে, আমি আগে জানতাম এই বজ্জাত স্যারের মেয়ে নিয়ে কোনো ঘাপলা আছে। হয়তো ওনার আগে থেকে কোনো গার্লফ্রেন্ড ছিল, তা না হলে এই লোক কাউকে পাত্তা দিত না কেন? আরেকদিন ক্লাসের বাইরে দাঁড় করানো নিয়ে কি কেসটাই না খেলাম এই নিবিড় স্যারের জন্য। উনি তো ডিরেক্ট বসা বিচার দিয়েছিলেন। আমার সেদিনের কথা এখনো মনে আছে। বাবা আমাকে সেদিন বাসার গেটের সামনে কান ধরিয়ে এক পায়ে দাঁড় করিয়ে রেখেছিল, আর পাশের বাসা থেকে জেনিয়া জানালার কাছে দাঁড়িয়ে থেকে দেখছিল আর হাসছিল। শাওনের কথাটা শুনে রিয়া হাসতে শুরু করে। ফার্স্ট ইয়ারের পড়াকালীন সময় ওরা 5 জন প্ল্যান করেছিল ক্লাস বাঙ্ক করে ধানমন্ডি লেকের ধারে ঘুরতে যাবে। নিরিবিলি সেই জায়গাটা উর্মির পছন্দের জায়গার মাঝে অন্যতম। ওরা 5 জনই সেদিন ক্লাস না করে ঘুরতে চলে যায়, যার দরুন পরের দিন ক্লাসে ম্যাথ না পারায় ওদের 5 জনকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রেখেছিল নিবিড়। আর সেদিন প্রত্যেকের বাসায় বিচারও দিয়েছিল। নিবিড় এত সুন্দরভাবে তাদের বাস দেবে এটা তাদের কল্পনার বাইরে ছিল। সেদিনের পর থেকে তাদের পছন্দের খাতায় নিবিড়ের নামটা যুক্ত করে দেয়। তারপরও উর্মির মুখে একটা কথাই ছিল, শ্যাম পুরুষ যেমন সুন্দর তেমনই সুন্দর তার বাস দেবার পদ্ধতি। তার এমন কথা শুনে বন্ধুমহল হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারে না। অবশ্য ক্লাস বাঙ্ক দিয়ে ঘুরতে যাবার আইডিয়াটা উর্মির মাথাতেই প্রথম এসেছিল। এতে সঙ্গ দিয়েছিল রিয়া, শাওন, নির্ঝর আর রাহাত। রিয়া তার ছোটবেলার প্রিয় বান্ধবী হলেও শাওন, নির্ঝর আর রাহাতের সাথেও খুব ভালো বন্ধুত্ব ওদের। ওরা 3 জন ওদের কলেজ জীবনের বন্ধু।
নিবিড় তার বাইকটা পার্কিং সাইডে দাঁড় করিয়ে উর্মিকে ক্লাসে যেতে বলে। সেও তার ডিপার্টমেন্টে চলে যায়। অন্যদিকে শাওন, রিয়া, নির্ঝর আর রাহাত নিজেদের মতোই কথা বলছিল। এমন সময় কালো বোরকা আর নিকাব পরিহিত মেয়েটা তাদের সামনে এসে দাঁড়ায়। ওরা কেউই মেয়েটাকে চিনতে পারে না, চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে। ওদের এভাবে তাকিয়ে থাকতে দেখে উর্মি খিলখিলিয়ে হেসে ওঠে আর বলে, সারপ্রাইজ। উর্মির কণ্ঠ শুনে যেন থ হয়ে যায় ওরা। কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, এক একটা যেন আকাশ থেকে টপকাচ্ছে। নির্ঝর গলা খাঁকারি দিয়ে বলল, তুই এভাবে ভার্সিটি এসেছিস, ব্যাপার কি? আর নিবিড় স্যারের সাথে আসলি যে? স্বামীর সাথে আসবো, এটা স্বাভাবিক নয় কি? স্বামী? ওরা চারজন একত্রেই কথাটা বলে ওঠে। সবই যেন তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। আজ যেন তাদের সারপ্রাইজ পাওয়ার দিন। উর্মি ওদেরই পাশে দাঁড়িয়ে আছে। সে ওদের সব কথা খুলে বলে। বিয়ের কথা শুনে ওরা সবগুলো যেন হাঁ করে তাকিয়ে আছে উর্মির দিকে। নির্ঝরের মাঝে একটা কথাও বলে না। হুট করে এভাবে ছ্যাঁকা খেয়ে বসবে, এটা তার ভাবনার বাইরে ছিল। তারপরেও মুখে হাসি রেখা ফুটিয়ে রাখে সারা সময়। উর্মিকে সবাই বিবাহিত জীবনের জন্য অভিনন্দন জানায়। এরপর ওরা কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে কথা বলে ক্লাসে চলে যায়। পরপর 3টা ক্লাস করে উর্মি ওদেরকে নিয়ে ক্যান্টিনে চলে যায়। ওরা নিজেদের মতো খাবার অর্ডার করে। খাওয়া শেষে বিল দিয়ে ওরা বাইরে চলে আসে। কিছুক্ষণ পর অ্যাকাউন্টিং ক্লাস শুরু হয়ে যাবে। ওরা ক্লাসে গিয়ে বসে। বেল বেজে উঠলে কিছুক্ষণের মাঝেই নিবিড় ক্লাসে এসে প্রবেশ করে। স্টুডেন্টরা বারবার আর চোখে নিবিড় আর উর্মির দিকে তাকায়। ওদের বিয়ের খবরটা ইতিমধ্যেই সবাই জেনে গেছে। ছুটির পর সবাই একসাথে কথা বলতে বলতেই গেটের সামনে আসতেই দেখে নিবিড় উর্মির জন্য অপেক্ষা করছে। সে ওদের কাছ থেকে বিদায় নিয়ে নিবিড়ের কাছে আসে। তাকে দেখা মাত্রই বাইকে উঠে বসে নিবিড়। উর্মিকে নিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাসায় আসা মাত্রই নিবিড় তার ঘরে চলে আসে। পেছন পেছন উর্মিও যায়। নাজিয়া মাহমুদ নিবিড় আর উর্মিকে খাবার খাওয়ার জন্য ডাকতে শুরু করে। দুজনে ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসে। তিনি দুজনের জন্য টেবিলে খাবার বেড়ে রেখে দিয়েছেন মাত্রই। দুজনে খেয়ে নেয়। উর্মি এঁটো খাবারের প্লেটগুলোকে রান্নাঘরে নিয়ে আসে। এর আগে খুব একটা কাজ করতে হয়নি তাকে, তবে মাঝে মাঝে মা আর ভাবিকে কাজে সাহায্য করত, কিন্তু খুব কম। সে খাবারের প্লেটগুলোকে ধুয়ে রেখে দেয়। রান্নাঘর থেকে বের হতেই নাজিয়া মাহমুদের সাথে দেখা হয়ে যায় তার। তোমাকে এইসব কাজ করতে হবে না মা, মন দিয়ে লেখাপড়া করবে আর আমার ছেলেটাকে দেখে রাখবে। এটাও তোমার বাড়ি, বাবার বাড়িতে যেভাবে ছিলে এ বাড়িতেও সেভাবেই থাকবে। তুমি শুধু এবারের বৌমা নও, এবারের মেয়ে তুমি। কথাটা বলেই তিনি নিবিড়কে ডেকে এনে বলে সন্ধ্যার আগেই যেন উর্মিকে তার বাবার বাসায় নিয়ে যায়। নিবিড়ও তার মায়ের কথাই সায় দেয়। বাসায় যাবে ভাবতেই মনটা ফুরফুরে হয়ে যায় তার। সকালে ভার্সিটি যাবার আগে শুধু মায়ের সাথে কথা হয়েছিল তার। উর্মি ঘরে এসে তৈরি হয়ে নেয়। আয়েশা মাহমুদের বাবা কিছুটা অসুস্থ থাকায় তিনি পূর্ণ আর পুষ্পকে নিয়ে সেখানেই গেছেন। নিবিড় উর্মিকে নিয়ে বেরিয়ে পড়ে। উর্মিদের বাড়িতে যাবার আগে কিছু কেনাকাটা করে নেয় নিবিড়। নতুন জামাই বলে কথা। কলিং বেলের শব্দ শুনে রিধিমা এসে গেট খুলে দেয়। পেছন থেকে অরুণা হাসান রিধিমাকে জিজ্ঞেস করেন, কে এসেছে রে দিদি? মা, উর্মি আর নিবিড় এসেছে। মেয়েকে দেখা মাত্রই অরুণা হাসান জড়িয়ে ধরে। নিবিড় তার হাতে থাকা মিষ্টি আর ফলগুলো রিধিমার হাতে দিয়ে দেয়। অরুণা হাসানকে সালাম জানায়। তিনি সালামের উত্তর নিয়ে মেয়ে আর মেয়ের জামাইকে বাড়ির ভেতর নিয়ে আসে। কিছুক্ষণ ভালো মন্দ কথা বলেন। উর্মি নিবিড়কে নিজের ঘরটা দেখিয়ে দেয়। নিবিড় ফ্রেশ হয়ে আসতে সেও ফ্রেশ হয়ে বিছানায় গায়ে দিয়ে দেয়। 2 দিন বাড়িতে না থাকায় মনটা বড় উৎখুশ করছিল, কিন্তু এখন থেকে নিবিড়ের ঘরটাই তার সব। সে নিরেই যে তাকে শান্তি খুঁজে নিতে হবে, সেখানেই নিজের ছোট্ট সংসার গড়ে তুলতে হবে, সবার সাথেই মিলেমিশে থাকতে হবে। কিছুক্ষণ পর উর্মি ঘর থেকে বের হতেই ছোট্ট দিয়া দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বলে, পুবিমা, তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমাকে কত মিস করেছি। আমি একটা নতুন জায়গায় গিয়েছিলাম মা। সেটা কোথায়? আমিও যাব। আচ্ছা, তোমাকেও নিয়ে যাব সেখানে। উর্মি দিয়াকে নিয়ে তার ঘরে আসে। নিবিড় ছোট্ট মেয়েটাকে কোলে নেয়। অল্প সময়ে দুজনের মাঝে বেশ ভাব হয়ে যায়। নাতনি আর নাত জামাই এসেছে শুনে ফুলজান বিবির খুশি দেখে। অরুণা হাসান আর রিধিমা মিলে সবাইকে খাবার খেতে দিচ্ছে। জাহিদা হাসান, দিদার, নিবিড় আর উর্মি খেতে বসেছে। ফুলজান বিবি ডায়াবেটিস থাকায় তিনি রাতে শুধু রুটি আর সবজি খান। তিনি বসে বসে পাঞ্চি বুঝছেন। এমন সময় হঠাৎ করেই তিনি বলেন, আহারে, আমার নাচ জামাই ওই দিনে কইছিল না কাঠ হইয়া গেছে,
তা আমার নাতকিরা কি তোমারে মেলা জ্বালাই গো ভাই? উনার কথা শুনে নিবিড় কি বলবে কিছু বুঝতে পারে না। উর্মি খাবার খাচ্ছিল, ফুলজান বিবির এমন কথা শুনে তার কাশি উঠে যায়। রিধিমা হাসতে হাসতে পানিটা এগিয়ে দেয়। সে তাড়াতাড়ি করে পানিটা খেয়ে নিয়ে বলে, মুবি, আমি কিন্তু রাগ করেছি। নিবিড় বিছানায় শুয়ে আছে। উর্মি লাইট অফ করে পাশেই শুয়ে পড়ে। আজ আর ওদের মাঝে কোনো কোলবালিশ নেই। যখনই রিধিমা শুনেছিল কাল রাতে ওদের বিছানার মাঝখানে বরাবর কোলবালিশের স্থান হয়েছিল, তখনই সে উর্মির ঘর থেকে তার কোলবালিশ খানা ছিনতাই করে নিয়ে যায়। উপায় না পেয়ে ওদের এভাবেই শুতে হয়েছে। এভাবে শুয়ে থাকতে উর্মির বেশ নার্ভাস ফিল হচ্ছে। কালকের মতো যদি আজও নিবিড়কে সে জাপটে ধরে, ভাবতেই তার কান গরম হয়ে যেতে থাকে। নিবিড়ের দিক থেকে অন্য পাশ ফিরে শুয়ে পড়ে সে, তবুও যেন সময়টা নিদ্রাহীন কেটে যাচ্ছে। হঠাৎ করে মাথায় হাতের স্পর্শ পায় সে। নিবিড় তার চুলে কোমল ভাবে হাত বুলিয়ে দিতে থাকে। উর্মি চোখ বন্ধ করে তা অনুভব করে। এইভাবে কিছুক্ষণ চুলে হাত বুলিয়ে দিতেই উর্মি ঘুমিয়ে পড়ে। নিবিড় তা স্পষ্ট বুঝতে পারে। সে কিছুটা এগিয়ে গিয়ে তার কপালে নিজের ওষ্ঠদয় স্পর্শ করে। মুহূর্তে আবার কাছ থেকে সরে আসে। পরের দিন সকালে ফজরের আজানের কিছুক্ষণ পরেই ঘুম ভেঙে যায় নিবিড়ের। সে উঠে উর্মিকে ডেকে তোলে। তারপর জাহিদ হাসান আর দিদারের সাথে মসজিদে চলে যায় নামাজের জন্য। অরুণা হাসান সকালে উঠেই ঘর দৌড় গুছিয়ে নাস্তা বানানোর প্রস্তুতি নেন। রিধিমা হাতে হাতে সাহায্য করতে থাকে। ফুলজান বিবির ভোরে ওঠার অভ্যেস আছে। তিনি বসার ঘরে সোফায় বসে তসবি গুনছেন। উর্মি গিয়ে ফুলজান বিবির পাশে বসে। তিনি নাতনিকে একা দেখে বলেন, কিরে তুই একলা কেন? নাজ্জামাইরে একলা ঘরে রাইখা আইসোস কেন? উনি তো আব্বু আর ভাইয়ের সাথে নামাজ পড়তে গিয়েছিলেন। ফুলজান বিবি উর্মিকে নিজের কাছে টেনে এনে বলেন, আচ্ছা, এখন তুই আমার কথা হন। শাশুর বাড়ির মানুষ তোরে ভালা পায় তো বইন। উনার কথা শুনে উর্মি বেশ ভালোই বুঝতে পারে নাতনির জন্য উনি অনেক ভাবেন। সে একগাল হেসে বলে, হ্যাঁ বুবি, ওই বাড়ির সবাই খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। সবার মন মতো চলিস, জামাই যা কইব সব শুনবি। আচ্ছা, শুনবো। এরই মাঝে কলিং বেল বেজে ওঠে। উর্মি উঠে গিয়ে গেট খুলে দেয়। ওরা চলে এসেছে। ওদের দেরি করে আসায় সে মনে মনে ভাবে হয়তো কোথাও গিয়েছিল একসঙ্গে। ওরা বাড়ির ভেতর প্রবেশ করে। সকাল নিবিড় আর উর্মি নাস্তা করে বেরিয়ে পড়ে। কাল এখানে আসার সময় একদিনের ছুটি নিয়েছিল সে। ওদের বাড়িতে ফিরতে ফিরতে 12টা বেজে যায়। উর্মি কিছুক্ষণ রেস্ট নিয়ে নাজিয়া মাহমুদকে দুপুরের রান্না করার জন্য সাহায্য করে। নিবিড় বাড়ি আসার পরই গোসল করে আবার কোথায় যেন বের হয়। এখন প্রায় 2টো বাজতে চলল। পূর্ণ আর পুষ্প বসার ঘরে কার্টুন দেখছে। শিনচ্যান তাদের সবচেয়ে প্রিয় কার্টুন। যাই হয়ে যাক না কেন, এটা দেখা তাদের মিস যায় না। স্কুল থেকে এসে গোসল করেই কার্টুন দেখতে বসে পড়বে, এটাই তাদের রোজকার রুটিন। এদিকে রান্নাঘরের কাজ শেষ হতেই উর্মি ঘরে এসে গোসল করে নেয়। চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয় সে। ড্রেসিং টেবিলের উপর থেকে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা নিয়ে মুখে মেখে নেয়। আয়নার সামনে থেকে চিরুনিটা নিতে যাবে, ঠিক তখনই তার ফোনে রিয়ার কল আসে। হয়তো কোনো দরকারি কাজও থাকতে পারে, সেই ভেবে সে চিরুনিটা না নিয়ে আগে কলটা রিসিভ করে। ওপাশ থেকে রিয়া অনর্গল বলতে শুরু করে, কিরে ক্রাশ বর পেয়ে বন্ধুমহলকে ভুলে গেলি? আজ ভার্সিটি আসলি না কেন? জানিস আমার কতটা বোরিং লাগছিল আজ একা একা। আরে সব প্রশ্ন কি একসাথে করবি? জিরিয়ে নে আগে। আমি তো ওনার সাথে ওই বাড়িতে গিয়েছিলাম। সেটা তুমি আগে বলবা না? যাই হোক, এখন বলতো স্যারের সাথে প্রেম কেমন চলছে? কিসের প্রেম? এমন ভাব করছিস যেন কিছুই বুঝিস না। আচ্ছা শোন না, তোকে একটা কথা জানানোর ছিল। কথাটা কিভাবে বলবে সেই নিয়ে উসখুস করতে থাকে রিয়া। উর্মি তার অবস্থা বুঝতে পেরে বলে, আমতা আমতা না করে বলে ফেলো। আই মিন লাভ। নির্ঝর, কিভাবে জানলি? আমি তোর বেস্ট ফ্রেন্ড। আমি অনেক আগেই বুঝতে পেরেছি তোর ফিলিংসগুলো। তবে নির্ঝর ছেলে হিসেবে কিন্তু যথেষ্ট ভালো। এত কিছু না ভেবে মনের কথা জানিয়ে দে, বাকিটা আমরা বন্ধুমহল দেখে নেব। আমি আমার মনের কথা ওকে কিভাবে জানাবো সেই ব্যাপারে তোর বুদ্ধি চাই আমার। তুই তো তোর ক্রাশ বর পেয়ে মিঙ্গেল হয়ে গেলি, এখন আমারও তো ইচ্ছে করছে সিঙ্গেল থেকে মিঙ্গেল হওয়ার। কিসের ক্রাশ? ওনাকে আমি মনে প্রাণে ভালোবাসি। মিঙ্গেল হওয়ার জন্য তাহলে বিয়ে করে ফেল। ধ্যাত, এখন রাখছি, এ নিয়ে পরে তোর সাথে কথা হবে। কল কেটে দিয়ে পেছনে তাকাতেই দেখে নিবিড় হাত দুটো বুকের মাঝে ভাঁজ করে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। উর্মি মোবাইলটা বিছানার উপরই রেখে দিয়ে চুল আঁচড়াতে থাকে।
নিবিড় ঘরের ভেতর আসতে আসতে বলে, আচ্ছা ঢেউ, তোমার কি ক্রাশও ছিল? অনেকদিন পর নিবিড়ের মুখে ঝেউ ডাকটা শুনে উর্মি চকিত নজরে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এই 2 বছরে প্রায়শই নিবিড় তাকে ঢেউ বলে সম্বোধন করেছে, তবে এই দুদিন এই ডাকটা একবারের জন্য তার কর্ণকুহরে যায়নি বললে ভুল হবে। নিবিড়ই তাকে ডাকেনি। ঢেউ ডাকটা শুনে উর্মির ভেতরটা কেমন যেন ফুরফুরে হয়ে গেল মুহূর্তে। জিহ্বা দিয়ে ঠোঁটটাকে ভিজিয়ে বলে, ক্রাশ কি আমি জানি না, তবে একজনকে খুব ভালোবাসি। তার সোজা সাপটা কথা শুনে নিবিড়ের কিছুটা ভ্রুকুচকে আসে। উর্মি বুঝতে পারে হয়তো নিবিড় ওর মুখে ক্রাশের কথা শুনে ফেলেছে। নিবিড় ধীর পায়ে তার দিকে এগিয়ে আসে। সে চোখ ছোট ছোট করে নিবিড়ের দিকে তাকায়। হঠাৎ করে নিবিড় কাছে চলে আসায় খুব অস্বস্তি ফিল হচ্ছে তার, সাথে খুব লজ্জাও লাগতে শুরু করেছে তার। বুকের ভেতর ধুকপুক করতে শুরু করে। নিবিড় কাছে থাকাকালীন মুহূর্তটাকে সে সব সময় অনুভব করে। সব সময় কেমন একটা ঘোরের মাঝে চলে যায় সে। পারিপার্শ্বিক অবস্থার কথা যেন মুহূর্তেই ভুলে যায় সে। নিবিড় তার দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, স্বামীর সামনে অন্য একজনকে ভালোবাসার কথা বলছো, ভয় করছে না? ভয় করবে কেন? কাউকে ভালোবাসা কি পাপ নাকি? অবশ্যই স্বামী ব্যতীত অন্য পুরুষকে ভালোবাসা তো দূর, মনের মাঝে ভাবনা আনাও পাপ। উর্মি নিবিড়ের কথা প্রত্যুত্তরে কিছু বলতে পারে না। তাকে ভালোবাসার কথাটা বলতে খুব লজ্জা করছে তার। আচ্ছা, এইভাবে কথা বলায় নিবিড় কি তাকে ভুল বুঝবে? বারংবার এই কথাটাই তার মাথায় ঘুরপাক খেতে থাকে। উর্মি কিছু বলতে নেবে, তখনই তার শাশুড়ি দুপুরের খাবার খাওয়ার জন্য ডাক দেন। নিবিড় উর্মির থেকে সরে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর বের হয়ে দেখে উর্মি তার জন্যই অপেক্ষা করছে। এরপর সবাই একসাথে দুপুরের খাবারটা খেয়ে নেয়। রাতে নিবিড় নিজে উর্মিকে পড়াতে বসায়। সামনে ওদের আবার এক্সাম শুরু হয়ে যাবে। পড়াগুলো আগে থেকে কমপ্লিট না হলে পরে বেশ চাপ পড়বে। উর্মিও মনোযোগ দিয়ে নিজে পড়ছে। এত চঞ্চলতার মধ্যেও পড়ালেখায় কোনো গাফিলতি তার মাঝে নেই। রেজাল্ট সবসময় ভালোই আসে। অরুণা হাসান মাঝে মাঝে এই নিয়ে চিন্তায় থাকেন যে মেয়েটা পড়তে বসে কখন আর ভালো রেজাল্ট করেই বা কিভাবে। তিনি কখনো জোরে শব্দ করে উর্মিকে পড়তে দেখেননি। উর্মির স্বভাবটা বরাবরই তার বড় মামার মতো। তিনিও ছাত্র জীবনে খুব চঞ্চল ছিলেন, তবে পড়ালেখায় সবসময় টপার। উনি সবসময় নীরবে পড়াগুলো মুখস্থ করতেন। টানা 1.5 ঘন্টা পড়িয়ে নিবিড় উর্মিকে ঘুমানোর পারমিশন দেয়। লাইট অফ করে দুজন পাশাপাশি শুয়ে পড়ে। পরের দিনও নিবিড় উর্মিকে নিয়ে ভার্সিটি আসে। সে নিজের মতো করে রিয়ার সাথে ক্লাসে চলে আসে। প্রথম ক্লাস থেকে উর্মির মাথা ব্যথা করতে শুরু হয়। কাল রাতে দেরি করে ঘুমানোর ফলেই মাথা ব্যথা করছে তার। এর আগেও যখন সে রাত জেগে ফেসবুক বা বই থেকে উপন্যাস পড়ত, তখন সকালে ঘুম না হবার জন্য মাথা ব্যথা করত। গল্প পড়াটা যেন এক ধরনের নেশা হয়ে যায়। সে আসক্তি কাটিয়ে উঠতে পারে না। সবকিছু ফাঁকা ফাঁকা মনে হতে থাকে। কিন্তু বিয়ের পর এখনো উর্মি গল্প উপন্যাসের ধারে কাছেও যায়নি। আগে নতুন পরিবেশে একটু খাপ খাওয়ানো দরকার। 3য় ক্লাসটা না করেই বের হয়ে আসে সে। পেছন পেছন শাওন, রিয়া, নির্ঝর আর রাহাতও যায়। ওরা ক্যান্টিনে এসে বসেছে। এবার অন্তত উর্মির 1 কাপ আদা যুক্ত চায়ের প্রয়োজন মাথা ব্যথা দূর করার জন্য। এমন সময় একজন দপ্তরি এসে উর্মিকে ডেকে নিয়ে যান ওনার সাথে। দপ্তরির সাথে সে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সামনে এসে দাঁড়ায়। নিবিড় তাকে কেন ডেকেছে সেটাই ভাবতে থাকে। এখানে তো আরো টিচাররা থাকবে, আর নিবিড় তাকে কেন ডেকেছে সেটাও তার বোধগম্য নয়। 7-5 না ভেবে সে দরজাতে নক করে। নিবিড় স্বাভাবিকভাবেই তাকে ভেতরে আসতে বলে। উর্মিকে এখানে নিয়ে এসে দপ্তরি আগিয়ে চলে গেছে। সে ভেতরে গিয়ে দেখে এখানে নিবিড় ছাড়া আর কেউ নেই। নিবিড় তাকে সামনে একটা চেয়ারে বসতে বলে। সেও তার কথা মতো সেখানটায় বসে পড়ে। এরপর উর্মির সামনে টিফিন বক্সটা এগিয়ে দেয়, যেটা নাজিয়া মাহমুদ সকালে ওদের দুজনের জন্য নিজের হাতে তৈরি করে দিয়েছিলেন। কিছুক্ষণ পর এমনিতেই টিফিন টাইম, তাই দুজনই একসাথে খাবারটা খেয়ে নেয়। এমনিতে উর্মি বেশ খিদে পেয়েছিল। সকালে সে শুধু একটা রুটি আর অমলেট খায় এসেছিল। খাওয়া শেষ হতেই নিবিড় উর্মির সামনে একটা ট্যাবলেট এগিয়ে দেয়। ট্যাবলেটের নামটা দেখে আর না চেনার উপায় নেই যে এটা মাথা ব্যথার ওষুধ। সে কিছুটা অবাক হয়ে নিবিড়ের দিকে তাকায়। সে জিজ্ঞেস করে, আপনি কি করে জানলেন আমার মাথা ব্যথা করছিল? সেটা তোমার না জানলেও চলবে। সে আর কথা না বাড়িয়ে খেয়ে নেয়। বেশ কিছুক্ষণ সে এখানেই বসে থাকে। নিবিড় যখন ক্লাসের বাইরে দিয়ে যাচ্ছিল, তখন সে জানালার বাইরে থেকে দেখছিল উর্মি বারবার কপালে 2 হাত চেপে ধরেছে। সে বুঝতে পারে হয়তো তার মাথা ব্যথা করছে, তাই সে দপ্তরিকে দিয়ে ওষুধটা আনিয়ে নেয়। নিস্তব্ধ রাত।
আশেপাশের গাছগাছালিগুলো দমকা হাওয়ায় বারবার এলোমেলো হয়ে উঠেছে। বিশাল আকাশে আজ চাঁদের দেখা নেই। কিছু কিছু জায়গায় কালো মেঘ দলা পাকিয়ে আছে। শহর থেকে সুদূর কোলাহলবিহীন বিশাল অট্টালিকার সামনে এসে দাঁড়িয়েছে নিবিড় আর উর্মি। এখানেই একটা রুম ওদের জন্য বুক করে রেখেছে নাজিয়া মাহমুদ, যাতে দুজন কিছুটা একাকিত্বের মুহূর্ত অতিবাহিত করতে পারে। সকালে নিবিড়ের দেওয়া ট্যাবলেটটা খেয়ে উর্মির মাথা ব্যথা কিছুটা হলেও অবসান ঘটে। নিবিড়েরও আর ক্লাস না থাকায় উর্মির ছুটি নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে সে গোসল করে নেয়, যদি কিছুটা ফ্রেশ লাগে সেই ধারণায়। তবে তার ধারণাটা সত্যিই প্রমাণিত হয়। গোসল করার পর শরীর আর মনটা যেন আগের চেয়ে বেশি ফুরফুরে হয়ে গেছে। দুপুরের খাবার খাওয়ার পরই নাজিয়া মাহমুদ জানান যে ওদের না জিজ্ঞেস করেই তিনি নিবিড় আর উর্মির এক রাতের জন্য শহরের কোলাহল থেকে কিছুটা দূরের একটা রিসোর্টে রুম বুক করেছেন। কথাটা শুনে নিবিড় কিছুটা অমত করে, কারণ কাল উর্মিদের বাসায় যাবার কারণে ভার্সিটি মিস দিয়েছে। তবে মায়ের ইচ্ছে পূরণ করতে উর্মিকে নিয়ে সেখানে আসে। এখানের পরিবেশটা উর্মির বেশ ভালোই লাগে। পুরো রুম জুড়ে যেন শুভ্রতায় ঘেরা। রিসোর্টটায় মোট 8টা কি 9টা রুম হবে হয়তো। এক পাশে বাগান আছে আর এক পাশে সুইমিং পুল। নিবিড় উর্মিকে পুলের ওখানটায় নিয়ে যায়। দুজনেই পাশাপাশি বসে কিছুক্ষণ পা ভেজায় ঠান্ডা পানিতে। মুহূর্তটা খুব করে অনুভব করছে উর্মি। বড্ড ভালো লাগে নিবিড়ের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত। মাঝে মাঝে মনে হয় সময়টা যদি এখানেই থেমে যেত, কিন্তু এ যে হবার নয়। সময় তো নিজ গতিতেই প্রবাহমান। উর্মি ওদের থেকে কিছুটা সামনে তাকাতেই দেখে ওদেরই মতো একজোড়া কপতি বসে আছে। মেয়েটা তার স্বামীর কাঁধে মাথা রেখে বসেছে আর তার স্বামী বাম হাতটা ধরে কিছু একটা বলছে। উর্মি সেদিক থেকে দৃষ্টি সরিয়ে নেয়। এই মুহূর্তে তার খুব ইচ্ছে করছে নিবিড়ের হাতটা ধরে বসে থাকতে। নিবিড় তাকে চুপ করে বসে থাকতে দেখে বলে, তোমার কি এখানে এসে ভালো লাগছে না ঢেউ? ভালো লাগছে তো। এরপর দুজনের মাঝে আবারও নীরবতা বিরাজ করছে। উর্মি কিছু বলতে গিয়েও বারংবার নিজেকে গুটিয়ে নিচ্ছে। কিছুতেই মনে সাজিয়ে রাখা কথাগুলোকে মুখে প্রকাশ করতে পারছে না। এটা দ্বিধা নাকি লজ্জা সে বুঝে উঠতে পারছে না। হয়তো লজ্জায় এমনটা হচ্ছে, নয়তো স্বামীর কাছে আবার কিসের দ্বিধাবোধ। মনে মনে এই কথাগুলোই যেন আওড়াচ্ছে সে। দৃষ্টি পুলের দিকে সংযত করে নিবিড় উর্মির কোমল হাতটা নিজের হাতের মাঝে আবদ্ধ করে ফেলে। কিঞ্চিত চমকে উর্মি নিবিড়ের দিকে তাকায়, তবে মুখে কিছু বলে না। তার সারা শরীর যেন শীতল হয়ে ওঠে। বারবার গলা শুকিয়ে আসছে। কথাগুলো যেন কণ্ঠনালীতেই আটকে গেছে। পলকহীন ভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিবিড়ের দিকে। শুভ্র রঙা শার্টটা বেশ মানিয়েছে তার শ্যাম পুরুষকে। গা থেকে যেন এক মাতাল করা সুবাস ভেসে আসছে। এরই মাঝে নিবিড়ের শীতল কণ্ঠ তার কর্ণকুহরে এসে পৌঁছালো। ঢেউ, কখনো কাউকে চিরকুট দেওয়া হয়েছে? কথাটা শ্রবণ করা মাত্রই চকিত নয়নে নিবিড়কে একবার পরখ করে সে। হ্যাঁ, বহুবার আমার শ্যাম পুরুষকে আমি আমার অনুভূতি নিবেদন করেছি। মনে মনে এই কথাগুলো বলতে চাইলেও কাপা স্বরে বলে, কই না তো। উর্মির কথাগুলো যেন তার বিশ্বাস হয় না। সন্দিহান দৃষ্টিতে দেখতে থাকে উর্মিকে। তোমার কথাগুলো কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। লুকোচুরি খেলছো না তো আমার সাথে? না স্যার। এখানে তুমি আমাকে স্যার কেন বলছো ঢেউ? কেউ যদি শুনতে পায় তাহলে ভাবতে পারছো কি হবে? স্যারকে স্যার বলবো না তো কি বলবো? উর্মির বোকামতে নিবিড় হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। সে উর্মিকে নিজের আরো কিছুটা কাছে এনে তার এলোমেলো হাওয়া চুলগুলোকে কানের কাছে গুজে দিয়ে বলে, ঢেউ, তুমি বড্ড বোকা। টিচার ছাড়াও আমার কিন্তু আরেকটা পরিচয় আছে, আর সেটা হলো আমি তোমার স্বামী। আমাকে নাম ধরে ডেকো, কেমন? নিবিড়ের মুখে স্বামী কথাটা শোনা মাত্রই উর্মির বুকের ভেতর কেমন একটা ধক করে উঠল। সে আমতা আমতা করে বলে, স্বামীকে নাম ধরে ডাকতে নেই। তাহলে অন্য কোনো নামে ডেকো, বাট স্যার বলে ডেকো না। ওইটা শুধুমাত্র ক্লাসে। আচ্ছা। নিবিড় ওদের দুজনের জন্য খাবার অর্ডার করে রুমে চলে আসে উর্মিকে নিয়ে। নিবিড় তার ছোট্ট ব্যাগ থেকে ট্রাউজার আর কালো টি শার্টটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। সারাদিনের ধকল কাটিয়ে উঠতে হলেও ঘুমের প্রয়োজন। উর্মি রুমটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। বিছানার চাদর, দেয়াল, ফ্লোর, এমনকি জানালার পর্দাগুলোও শুভ্র রঙা। এতক্ষণ শাড়ি পরে থাকলেও এখন বেশ অস্বস্তি ফিল হচ্ছে তার। হালকা গরমও লাগছে। নীলরঙা জামদানি শাড়িটা তার শাশুড়ি নাজিয়া মাহমুদ নিজেই পরিয়ে দিয়েছেন। উর্মি ব্যাগ থেকে নিজের জন্য জামা বের করতে গেলে সে একটা লাল রঙের ঢিলা ঢালা নাইট ড্রেস পায়। হাতে নিয়ে সে সেটাকে ভালো করে একবার পরখ করে।
এইটা তো কালই সকালে রিধিমা তাকে গিফট করেছিল। এইটা পরে নিবিড়ের সামনে কিভাবে যাবে সেটাই ভাবতে থাকে সে। বিয়ের আগে বাড়িতে প্লাজো আর টি শার্ট পরলেও নাইট ড্রেস পরে নিবিড়ের সামনে কিভাবে যাবে ভাবতেই ভীষণ লজ্জা করছে তার। নিবিড় ওয়াশরুম থেকে বের হয়ে দেখে উর্মি বিছানার উপর বসে আছে। সে তার কাছে এসে জিজ্ঞেস করে, বসে আছো কেন ঢেউ? যাও, তুমি ফ্রেশ হয়ে এসো। উর্মি আর কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। লম্বা সাবান নিয়ে এসে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়। নিবিড় তখন বিছানায় বসে ফোনে কিছু একটা করছিল। উর্মি তার হাতে থাকা টাওয়ালটা চেয়ারের সামনে রেখে দেয়। চুলগুলো এখনো পুরোপুরি শুকোয়নি, এখনো টুপটাপ পানি পিঠে বেয়ে পড়ছে। কোমরের কিছুটা জায়গা ভিজেও গেছে হালকা। উর্মি বিছানায় অন্য পাশটায় গিয়ে বসে। নিবিড় ফোন রেখে কয়েক পলক উর্মিকে দেখে। মায়ের পর এই নারীকে তার পৃথিবীর সব থেকে সুন্দরী নারী মনে হয়। এই মুখপানে তাকালে তার সমস্ত ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। কতটা মুগ্ধতা বিরাজ করে এই মুখশ্রীতে, যেন একটা ঘোরের মাঝে চলে যাচ্ছে সে। বারবার ওর মনে হচ্ছে সবকিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে। উর্মিকে নিয়ে তার অনুভূতিগুলো যে মিথ্যে নয়, প্রণয় নামক অনুভূতিগুলোকে অস্বীকার করার কথা তার পক্ষে অসম্ভব। এই মুহূর্তে উর্মির নিবিড়ের সামনে বসে থাকতে বেশ লজ্জা আর ঘুমও পাচ্ছে। শুয়ে পড়লে হয়তো নিমিষেই চোখে ঘুম চলে আসবে আর লজ্জা থেকে অবসান ঘটবে। নিবিড়কে এভাবে তাকিয়ে থাকতে দেখে উর্মি কিছু না বলে লাইট অফ করে শুয়ে পড়তে নেয়। নিবিড় তৎক্ষণাৎ তার হাতটাকে আঁকড়ে ধরে। চকিত হয়ে উর্মি এই অন্ধকারাচ্ছন্ন রুমটায় বিছানায় তার পাশেই বসে থাকা নিবিড়কে পরখ করে। সুইমিং পুল এরিয়া থেকে বেলকনিতে আবছা আলো প্রবেশ করছে। নিবিড় যে এখনো তাকেই দেখে যাচ্ছে তা আর বুঝতে বাকি নেই তার। উর্মির কিছুটা কাছাকাছি গিয়ে নিবিড় বলে, এভাবে পাগল করো না আমায়। আমার জন্য অনুভূতিগুলোকে সামনে রাখা দায়। স্যার, হুশ। সময়গুলো এভাবেই অতিবাহিত হতে থাকুক। ভালোবাসাগুলো সময়ের সাথে সাথে গাঢ় হোক। উর্মির মনের মাঝে থাকা প্রণয় একপাক্ষিক হলেও তার আদৌ জানা নেই নিবিড় তাকে ভালোবাসে কিনা। কখনো মুখ ফুটে বলা হয়নি ভালোবাসার কথাটা, তবে তার প্রতি যত্ন, চিন্তা আর পজিটিভনেসই জানিয়ে দেয় নিবিড়ের মনে তার জন্য জমিয়ে রাখা অনুভূতিগুলো কতটা গাঢ়। একপাক্ষিক ভালোবাসাগুলো কখনো কখনো উভয় পাক্ষিক হয়ে যায়। ভালোবাসায় অপর পক্ষের সম্মতি মুখ্য নয়, এ তো মনের অজান্তেই হয়ে যায়। ভোরের আলো ফুটতে শুরু করেছে। উর্মি এক হাতে বালিশে হেলান দিয়ে নিবিড়কে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ঘুমলে প্রত্যেকটা মানুষকেই নিষ্পাপ মনে হয়, তবে নিবিড়কে তুলনামূলক একটু বেশি নিষ্পাপ আর স্নিগ্ধ মনে হচ্ছে উর্মির কাছে। আজ তার এক্সাম শেষ হবে। এক্সামের দিনগুলোতে নিবিড় নিজেই উর্মিকে পড়িয়েছে। রাত জাগলে তার মাথা ব্যথা করত, তাই নিবিড় তার জন্য ডেইলি আগে ঘুমিয়ে পড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে। ঘুম থেকে জেগেই নিবিড় উর্মিকে বলে, ঘুমের মাঝেও আমার মতো একটা নিষ্পাপ লোককে তুমি চোখ দিয়ে গিলে খাচ্ছ, ব্যাপারটা কেমন দেখায় না মিসেস নিবিড়? নিবিড় যে তাকে এভাবে হাতে নাতে ধরে ফেলবে এটা সে ভাবতে পারেনি। আজ নিবিড়ের আগেই ঘুম ভেঙেছে তার। সবসময় নিবিড়ই তাকে জাগিয়ে তোলে, তবে আজ তাড়াতাড়ি উঠে পড়ায় ভাবল কিছুক্ষণ নিবিড়কেই দেখা যাক। তারই তো স্বামী, কিন্তু তার হলো কই? নিবিড়ের কথার প্রত্যুত্তরে সে বলে, একদম মিথ্যা কথা বলবেন না স্যার। আমি মোটো আপনাকে চোখ দিয়ে গিলে খাচ্ছি না, আমি শুধু আমার স্বামীকে দেখছিলাম। উর্মির কথায় পিঠ পিছিয়ে নিবিড় বিছানা শুয়ে থেকে আর মোড়া ভেঙে বলে, আমাকেও তো জাগিয়ে দিতে পারতে। আমিও চোখ খোলা রেখে আমার পিচ্চি বউকে দেখতাম অনন্তকাল ধরে। অনন্তকাল ধরে দেখার সময় নেই, উঠুন নামাজ পড়ে আসুন, আজান পড়ে গেছে। শোয়া থেকে উঠে কথাটা বলে উর্মি। নিবিড় তার হাত ধরে টেনে নিজের বাহু ডোরে আবদ্ধ করে ফেলে। উর্মি ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে। নিবিড় তাকে থামিয়ে দিয়ে বলে, এখন আমার বেশ প্রেম প্রেম পাচ্ছে ঢেউ, কি করা যায় বলো তো? আমি কি জানি, দেখি, ছাড়ুন। দেখছি তো। নিবিড়ের সাথে সকালের নাস্তা করে বের হয় উর্মি। ভার্সিটি আসতেই দেখে রিয়া মন খারাপ করে দাঁড়িয়ে আছে। শাওনার রাহাত পাশেই দাঁড়িয়ে। নির্ঝর হয়তো এখনো এসে পৌঁছায়নি। উর্মি নিবিড়ের কাছ থেকে বিদায় নিয়ে ওদের কাছে আসে। ইশারায় রাহাতের কাছে জানতে চায় রিয়ার কি হয়েছে। রাহাত গড়গড় করে বলে দেয়, মেকআপ সুন্দরী কে সেটা আমাদের জানাবে নাকি? কিরে, মুখটা প্যাঁচার মতো করে রেখেছিস কেন? রিয়া তখন উর্মির অপেক্ষাতেই ছিল। তার কথা শোনা মাত্রই কাঁদো কাঁদো মুখ করে বলে, তোকে সেদিন বলেছিলাম না আমাকে দেখতে এসেছিল। ওদের আমাকে পছন্দ হয়েছে, 3 দিন পর কাবিন করিয়ে রাখতে চাইছে। রিয়ার কাবিন হবে শুনে রাহাত খুশি হয়ে বলে, যাক, এতদিনে একটা বিয়ে খেতে পারবো। উর্মি তো আমাদের না জানিয়ে বিয়ে করে নিল।
বিয়ে খাওয়ার কথায় পরে আসছি, আগে বল, এতক্ষণ যে আমরা এত প্রশ্ন করলাম তখন তো আমাদের কিছুই বললি না। শাওনের কথার প্রত্যুত্তরে রাহাত বলে, ও কি আর আমাদের বান্ধবী মনে করে নাকি? দেখবি বিয়ের পর আমাদের ভুলেই যাবে। আরে বলদ, বান্ধবী হতে যাবে কেন? আমরা তো ওদের বন্ধু। রাহাত আর শাওনের এরূপ কথাবার্তা শুনে রিয়া আর উর্মি হাসতে শুরু করে। এরই মাঝে নির্ঝর এসে পৌঁছায়। রিয়া তাকে দেখে কিছু না বলে সেখান থেকে চলে যায়। উর্মিও তার পেছন পেছন চলে যায়। ওদের চলে যাওয়া দেখে নির্ঝর বলে, ওদের দুটোর আবার কি হলো? রিয়া ছুটে চলে আসে লাইব্রেরির সামনে। এক্সাম শুরু হতে এখনো অনেক দেরি। উর্মিও তার পেছন পেছন এই দিকটায় ছুটে আসে। রিয়া তাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে কান্না করে দেয়। উর্মি তাকে কিছুক্ষণ কান্না করার সুযোগ দেয়, এরপর তাকে সামলে নেয় আর চোখের পানি মুছে দিয়ে বলে, খুব ভালোবাসিস নির্ঝরকে, বিয়ে করতে পারবি? বিয়ে? হ্যাঁ বিয়ে। তুই শুধু একবার বল, বাকিটা আমি ম্যানেজ করে নিব। ওকে পাওয়ার জন্য তো আমি সবকিছু করতে রাজি। রিয়াকে বুঝিয়ে ক্লাসে নিয়ে আসে। ওদের দেখে নির্ঝর জিজ্ঞেস করে কি হয়েছে, তবে উর্মি বিষয়টাকে এড়িয়ে যায়। এক্সাম শুরু হলে ওরা ভালোভাবেই এক্সাম দেয়। ওরা 5 জন একসাথে পরীক্ষা দিয়ে বের হয়। উর্মি শাওনকে বলে রিয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতে। রিয়ারও মনটা ভালো নেই, তাই সে উর্মির কথা মতো শাওনের সাথে চলে যায়। রাহাত আর নিঝর একসঙ্গে কৃষ্ণচূড়া গাছটার নিচে দাঁড়িয়ে, সাথে উর্মিও আছে। এখানটাই মূলত উর্মি ওদের দাঁড় করিয়ে রেখেছে। নিঝরের কথাগুলোও তো তার জানা প্রয়োজন। কোনো রকম ভনিতা ছাড়াই নির্ঝরকে জিজ্ঞেস করে, রিয়াকে পছন্দ করিস? উর্মির কথার মানেটা ঠিক বুঝে উঠতে পারে না নির্ঝর, তবুও তার কথার প্রত্যুত্তরে সে বলে, রিয়া আমার খুব ভালো বন্ধু, বন্ধু হিসেবে আমি তাকে পছন্দ করি। রিয়া তোকে ভালোবাসে। ওর বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। 2 দিন পর হয়তো ছেলেপক্ষ এসে কাবিনও করিয়ে যাবে। উর্মির কথা শুনে রাহাত যেন আকাশ থেকে পড়ে। রিয়া নির্ঝরকে ভালোবাসে এই কথাটা কখনো জানতে পারল না ওরা। নির্ঝরের মাঝে এর কোনো রকমের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। সে স্বাভাবিকভাবেই বলে, ভালো ছেলে হলে বিয়ে করে নেবে, এতে সমস্যা কোথায়? আরে বেটা, রিয়া তোকে ভালোবাসে, তাহলে অন্য কাউকে কিভাবে বিয়ে করবে? রাহাতের কথা শেষ হতেই উর্মি একবার নিঝরকে দেখে রাহাতের দিকে তাকিয়ে দুজনের উদ্দেশ্যে বলে, তাহলে প্রিয় বান্ধবীর বিয়ে খাওয়ার জন্য তৈরি হয়ে যা তোরা। রাহাত আর নির্ঝর দুজনেই একবার একে অপরকে তো আরেকবার উর্মিকে দেখছে। এরই মাঝে ওর ফোনে নিবিড়ের টেক্সট আসে। সে তার জন্য বাইরে অপেক্ষা করছে। উর্মি ওদের দুজনের কাছ থেকে বিদায় নিয়ে নিবিড়ের কাছে চলে আসে। নিবিড় তখন বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। হয়তো উর্মির আসার অপেক্ষার প্রহর গুনছে সে। উর্মিকে দেখা মাত্রই কিঞ্চিত হাসি ফুটে তার মুখপানে। উর্মি নিবিড়ের কাছে এগিয়ে যায়। নিবিড় তাকে হেলমেটটা এগিয়ে দেয়। সে হেলমেটটা পরে নিবিড়কে বলে, যাওয়া যাক। দুজনে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে। অন্যদিক দিয়ে নিঝর আর রাহাত একটা চায়ের দোকানে এসে বসেছে। রাহাত কল করে শাওনকেও এখানে ডেকে নেয়। দোকানে 8-9 বছরের বাচ্চা ছেলেটা মাটির কাপে করে 3 কাপ চা দিয়ে যায়। এখানে ওরা প্রায়শই আসে। বাচ্চা ছেলেটা দোকানদারের ছেলে। রাহাত আর শাওন নিজেদের মধ্যে কথাবার্তা বললেও নির্ঝর একেবারেই চুপ করে মাটির ছোট্ট কাপটার দিকে দৃষ্টি সংযত করে রেখেছে। নির্ঝর, শাওন আর রাহাতের বন্ধুত্ব স্কুল জীবন থেকে। কলেজের প্রথম দিন রিয়া যখন উর্মির জন্য ক্লাসে বসে অপেক্ষা করছে, তখন রাহাতের সাথে তার প্রথম আলাপ হয়। ভুল করে সেদিন ওদের বসার জায়গায় রিয়া বসেছিল। তবে উর্মি আর রিয়ার সাথে ওদের প্রথম বন্ধুত্ব হয় কলেজের নবীনবরণের দিন। এরপর থেকে ওদের 5 জনের বন্ধুত্ব গাঢ় হয়। অনার্স ভর্তি হবার পর থেকে নির্ঝর একটু একটু করে উর্মিকে পছন্দ করতে শুরু করে। কখনো মুখ ফুটে বলার সাহস হয়ে ওঠেনি। হুট করে একদিন জানতে পারে উর্মি নিবিড়কে পছন্দ করে। এই পছন্দটাই একটু একটু করে ভালোবাসায় রূপ নিতে থাকে। নির্ঝরের চেয়েও কিছু করতে পারে না। তারপর একদিন উর্মি এসে জানায় নিবিড়ের সাথেই তার বিয়ে হয়ে গেছে। খবরটা শোনা মাত্রই যেন সে আকাশ থেকে পড়ে। সে ভাবতেও পারেনি হঠাৎ করে উর্মির বিয়ে হয়ে যাবে। হয়তো উর্মির প্রতি তার অনুভূতিগুলো শুধুমাত্র মোহ ছিল, যা সময়ের সাথে সাথে একটু একটু করে হারিয়ে গেছে। মধ্যবিত্ত পরিবারের ছেলে নির্ঝর। পরিবারে বড় ভাই, ভাবি আর তার মা। বড় ভাই তাদের সমস্ত খরচ বহন করে। সেও টিউশনি আর পার্ট টাইম জব করে কিছু টাকা লেখাপড়ায় আর তার মায়ের হাতে তুলে দেয়। এই সমাজে বেকার ছেলেদের পথ চলা যে কতটা কঠিন, এটা নির্ঝর বেশ ভালো বুঝতে পারে। রিয়া যে তাকে পছন্দ করে এটা সে অনেক আগে থেকেই বুঝতে পারত। তার প্রতি রিয়ার অনুভূতিগুলো অজানা নয়, তবু খুব একটা গুরুত্ব দেয়নি সে। নির্ঝর তার জীবনে বন্ধুর মতো বন্ধু পেয়েছে।
যার প্রত্যেকটা মুহূর্তে তার পাশে থেকেছে তারা। কিছুতেই এই বন্ধুত্ব যেন সে নষ্ট হতে দিতে পারবে না। ঘণ্টাখানেক ধরে উর্মি বারান্দায় দাঁড়িয়ে কারোর সাথে কলে কথা বলছে। নিবিড় বিছানায় বসে থেকে বারবার সেদিকে উকিঝুঁকি মারছে। দুপুরের খাবার খেয়ে রুমে এসে যে সে বারান্দায় দাঁড়িয়ে কথা জুড়েছে, এদিকে নিবিড় যে তার জন্য অপেক্ষা করছে তার কোনো খেয়ালই নেই। এরই মাঝে পূর্ণ আর পুষ্প দৌড়ে আসে ওদের ঘরে। নিবিড়কে বসে থাকতে দেখে ওরাও তার কাছে যায়। নিবিড় দুটোর গাল টেনে দিতেই দুটোই খিলখিল করে হেসে দেয়। উর্মি ঘরের ভেতর আসতেই দেখে নিবিড় পূর্ণ আর পুষ্পকে কোলে তুলে নিয়ে বসেছে। তাকে দেখা মাত্রই নিবিড় বলে, প্ল্যান করা হয়েছে? কথাটা বলা শেষ হতেই পুষ্প এসে উর্মিকে জড়িয়ে ধরে। উর্মি তাকে সাথে নিয়ে গিয়ে বিছানায় বসায়। পুষ্প তার কাছে বায়না ধরেছে বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে। সে ওদের কাল ঘুরতে নিয়ে যাবে বলে জানে। কাল ঘুরতে যাবে শুনে দুজনে খুব খুশি হয়ে যায়। দুজনে লাফাতে লাফাতে ঘর থেকে বেরিয়ে যায়। উর্মি বারান্দা থেকে নিজের সাথে করে আনা নিবিড়ের শার্টগুলোকে বিছানায় বসেই ভাঁজ করতে থাকে। এরপর সেগুলোকে আলমারিতে তুলে রেখে এসে বিছানায় বসতেই তার মোবাইল বেজে ওঠে। স্ক্রিনে আন্টি নামটা জলজল করছে। তৎক্ষণাৎ সে কল রিসিভ করে। অপর প্রান্ত থেকে রিয়ার মা তড়ি ঘড়ি করে জানান রিয়া অনেকগুলো ঘুমের ওষুধ একসাথে খেয়ে নিয়েছে। ওনারা সবাই এখন তাকে নিয়ে হসপিটালে রওনা দিচ্ছেন। কান্না করার ফলে ঠিকভাবে কথাও বলতে পারছেন না তিনি। উর্মি ওনাকে জানায় সে যত দ্রুত সম্ভব হসপিটালে পৌঁছাচ্ছে। কল কেটে দিয়ে নিবিড়ের পাশে বসে বলে, চলুন আমাদের যেতে হবে। তাড়াতাড়ি করে বোরখা নিকাব পরে তৈরি হয়ে নেয়। এরই মাঝে সে খবরটা রাহাতকে জানিয়ে দেয়। রাহাত জানায় ওরা তিনজন যত দ্রুত সম্ভব হসপিটালে আসছে। কল কেটে দিয়ে উর্মি নিবিড়ের সাথে বেরিয়ে পড়ে। করিডোরের বাইরে রিয়ার বাবা মা দুজনেই আছেন। রিয়ার মা শাহিদা খান প্রচন্ড কান্না করছেন আর বারবার একই কথা বলে যাচ্ছেন। আজ তোমার জন্য আমার মেয়ের এই অবস্থা। মেয়ে তো বলেছে সে নির্ঝরকে ভালোবাসে, তবুও তুমি তাকে জোর করলে বিয়ের জন্য। শাহিদা খানের এমন বিলাপ শুনে রাশেদ খান ওনার সামনে এসে বলেন, আমি কি জানতাম রিয়া এমন একটা কাজ করে ফেলবে। এখন এই দোয়া করো যাবো আমাদের মেয়েটা সুস্থ হয়ে যায়। ওনাদের কথার মাঝে উর্মি আর নিবিড় ছুটে আসে। উর্মিকে কাছে পেয়ে শাহিদা খান হাউমাউ করে কান্না শুরু করে দেন। নিবিড় গিয়ে রাশেদ খানকে সামলাচ্ছে। রাহাত আর শাওন তড়িঘড়ি করে করিডোরের সামনে আসে। ওরা এসে আগেই রিয়ার অবস্থার কথা জানতে চায়। উর্মি ওদের জানায় এখনো ডক্টর বের হয়ে আসেনি। উর্মি দৃষ্টি অন্যদিকে ফেরাতেই দেখতে পায় কিছুটা দূরে নির্ঝর দাঁড়িয়ে আছে। চুলগুলো উস্কো খুস্কো হয়ে রয়েছে, চোখগুলো কেমন ফোলা ফোলা, হয়তো রিয়ার জন্য কান্না করেছে। তাকে দেখি উর্মি মনে মনে কিছু একটা ভেবেই হেসে দেয়, তবে সেটা লোকচক্ষুর আড়ালে। এই হাসি অন্য কেউ দেখতে না পেলেও নিবিড় ঠিকই দেখতে পেরেছে। কিছুক্ষণ পর ডক্টর আসলে জানায় যে রোগী এখন বিপদমুক্ত আছে। এক মুহূর্ত যেন রাশিদ খান আর শাহিদা খান সমস্ত চিন্তা থেকে মুক্ত হয়ে যান। একমাত্র মেয়ে ওনাদের, তার কিছু হয়ে গেলে কি নিয়ে বাঁচতেন ওনারা? মেয়ের সুখের কথা চিন্তা করেই তো মানিক নামের ছেলের সাথে বিয়ে ঠিক করেছিলেন। ভালো পরিবার, ছেলে ব্যবসায়ী, আবার দেখতে শুনতেও সুইসাইড করার মতো অবস্থা না। ছেলে যথেষ্ট ভদ্র। আজকালকার দিনে ভদ্র ছেলে পাওয়াই দুষ্কর। আর ওনাদের খুব পছন্দই হয় ছেলেকে। রিয়া যখন তার বাবাকে নির্ঝরের কথা জানায় তখন তিনি রাগ করে মেয়ের গালে একটা থাপ্পড় মারেন। তাই তো এত কিছু হয়ে গেল। কিছুক্ষণের মাঝে ওরা সবাই কেবিনে প্রবেশ করে। রিয়া তখন চোখ বন্ধ করেছিল। তার মা মাথায় হাত দিতে সে চোখ মেলে তাকায়। রিয়া দেখে তার বাবা মা, উর্মি, নিবিড়, রাহাত, শাওন আর নির্ঝর এখানেই আছে সবাই। মেয়েকে ঝাপটে ধরে বসে থাকেন শাহিদা খান। অন্য পাশে রাশেদ খান বসেছেন। সবাই কিছুক্ষণ ভালো মন্দ জিজ্ঞেস করে কেবিন থেকে বের হয়ে আসে। উর্মি তাদেরকে বাইরে অপেক্ষা করতে বলেছে। রিয়ার কাছে শুধুমাত্র উর্মি আর নির্ঝরই আছে। সবাই তার সাথে কথা বললেও নির্ঝর একটা শব্দও করেনি। সারাক্ষণ অন্যদিকে মুখ ফিরেছিল। উর্মি সে রিয়ার বাম হাতে একটা চিমটি কাটে, ইশারায় কিছু একটা বলে যা নির্ঝরের দৃষ্টির আড়ালে। এরপর সে বলে, উফ, জানিস আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। উর্মির কথা শোনা মাত্রই নির্ঝর আর নিজেকে আটকে রাখতে পারে না। রিয়ার কাছে এসে ঠাস করে একটা থাপ্পড় মারে। রিয়া ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকায়। এভাবে হুট করে থাপ্পড় খেতে হবে তা সে ভাবতেও পারেনি। থাপ্পড়টা খুব একটা জোরে লাগেনি তার, তবুও ন্যাকা স্বরে বলে, তুই আমাকে মারলি? 100 বার মারবো, 1000 বার মারবো। তুই মরতে গেছিলি কেন? জানি না। নির্ঝরকে আর কোনো কথা বলতে না দিয়ে রিয়ার সাথে কিছু কথা রয়েছে এই বলে উর্মি তাকে কেবিন থেকে বের করে দেয়। নির্ঝর বেরিয়ে যেতেই উর্মি দরজাটাকে আটকে রিয়ার কাছে এসে বলে, তোকে আমি শুধু ঘুমানোর নাটক করতে বলেছিলাম।
আসলে আমার 2 দিন ধরে ঘুমই হচ্ছিল না, তাই একটা খেয়ে নিয়েছিলাম। তাহলে আন্টি কেন বললো তুই নাকি পুরো পাতাটাই শেষ করে দিয়েছিস? বাকিগুলো তো আমি টয়লেটে ফেলে দিয়েছি। এই কথা বলে দুজনেই হাসতে শুরু করে। রিয়ার চোখে এখনো ঘুমে টলমল করছে। উর্মি তাকে আবার বলে, ডক্টর আঙ্কেল যদি আমাদের পূর্ব পরিচিত না হতো তাহলে কেস খেয়ে যেতাম। সে আর বলতে। আচ্ছা শোন, তুই এখন ঘুমা, আমি বাইরে গিয়ে একটা ব্যবস্থা করে আসি। কেবিন থেকে বের হয়ে উর্মি করিডোরে আসে। সবাই তার দিকেই তাকায়। সে নিঝড়ের হাত ধরে রিয়ার বাবা মায়ের সামনে দাঁড় করায়। উর্মি একবার নিবিড়কে দেখে। সে তাকে ইশারায় আশ্বাস দেয় যে সে তার পাশেই আছে। নির্ঝর তাকে দেখছে, হয়তো বোঝার চেষ্টা করছে উর্মি কি করতে চাইছে। রিয়া নির্ঝর পাশাপাশি বসে আছে। বর বউ সাজে দুজনকে বেশ ভালোই মানিয়েছে। ঘরোয়াভাবেই রিয়া আর নির্ঝরের বিয়েটা হয়েছে। এই বিয়েতে দুটো পরিবারই বেশ খুশি। ঘরোয়াভাবে বিয়েটা হলেও নির্ঝরের মা আয়োজনের কোনো ত্রুটি রাখেননি। আত্মীয় স্বজন বলতে ওনাদের তেমন কেউ নেই। নির্ঝরের সব বন্ধুদের পরিবার সব তিনি আমন্ত্রণ করেছেন। উর্মি নির্ঝরের ভাবির সাথে কথা বলেছে। মেয়েটা বেশ মিশুক, মুখে তার অমায়িক হাসি লেগে আছে। উর্মিরা রিয়ার থেকে বড়জোর 2-3 বছরের বড় হবে। এর আগেও একবার রিয়া, শাওন, উর্মি আর রাহাত এসেছিল নির্ঝরের বাসায়। তখন নির্ঝরের ভাবি তার বাপের বাড়ি ছিল, তাই আজই তাদের প্রথম দেখা হলো। সবাইকে একসাথেই খাবারের টেবিলে বসিয়ে দেওয়া হয়। খাবার খাওয়া শেষে নিবিড় উর্মিকে ডাক দিতে সে তার কাছে যায়। তাদের যাওয়ার সময় হয়ে এসেছে প্রায়। ঘড়িতে এখন প্রায় 11:30 বাজতে চলল। নিবিড় একটা প্যাকেট তার হাতে ধরিয়ে দেয়। রাহাত আর শাওন একটা বড় বক্স হাতে নিয়ে রিয়া আর নির্ঝরের পাশে দাঁড়িয়ে আছে, হয়তো ওদের হাতে তুলে দেবার প্রহর গুনছে। রাহাত আর শাওন বক্স হাতে নিয়ে মিটমিট করে হাসছে। দূর থেকে উর্মি তা দাঁড়িয়ে দেখছে। সবার সামনেই রাহাত সেই বক্সটা রিয়ার হাতে তুলে দেয়। উর্মি একবার নিবিড়ের দিকে তাকিয়ে তাকে দাঁড় করিয়ে রেখে ওদের কাছে যায়। শাওন রিয়াকে বলছে এক্ষুনি বক্সটা খুলে দেখতে। উর্মিও ওদের সাথেই তাল মেলায়। রিয়া বেচারি সরল মনে বক্সটা খুলে। গিফট দেখে নির্ঝরের মাথায় হাত। উর্মির তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবার উপক্রম। ভাগ্যিস তার বিয়েতে বিচ্ছুর দল ছিল না, তা না হলে কি পচানিটাই না হতো, যেটা এখন রিয়া নির্ঝরকে দিয়েছে। তখন উর্মির কথায় রিয়া সকলের সামনে সোনালী কাগজে মোড়ানো বক্সটা খুলেছিল। ভেতরে এত জিনিস একত্রে রেখে দেওয়া আছে। রিয়া একটা করে জিনিসগুলো বের করে। শাওন সামনে দাঁড়িয়ে ভিডিও করছে। নির্ঝর বারবার দুটোর দিকে চোখ রাঙাচ্ছে। উর্মি বেশ এনজয় করছে ব্যাপারটা। সেও তাল মিলিয়ে শাওনকে বলে, সুন্দরভাবে ভিডিও কর শাওন্যা। ওদের কথাবার্তার মাঝে নির্ঝরের ভাই ভাবিও ওদের পাশে এসে দাঁড়ায়। শাওন আর রাহাতের দেওয়া ঐতিহাসিক উপহারগুলো একে একে বের করে রিয়া। প্রথমত ফিডার, বাচ্চাদের তোয়ালে, বেবি শু, ডাল ঘুটনি, খুন্তি, তারপর আরো 2টো প্যাকেট বের করে সেখান থেকে। প্যাকেটের ভেতর নির্ঝর আর রিয়ার জন্য কাপল সেট শাড়ি আর পাঞ্জাবি ছিল। রিয়া যখন এগুলো খুলে বের করছিল তখন বাকিরা মিটমিট করে হাসছিল। রিয়া শাওন আর রাহাতের দিকে চোখ রাঙিয়ে বলে, তোদের মতো বিচ্ছু আমি আর 2টো দেখিনি। রাহাত হাসতে হাসতে রিয়ার কাছে গিয়ে তার মাথায় হাত রেখে বলে, আমরা এক পিস করে আসি শুধুমাত্র তোদের মতো দুটো সুন্দরী বান্ধবীর জন্য। উর্মির বিয়েটা তো হুট করে হয়ে গেল, তাই ভাবলাম তোর বিয়েতে একটু মজা মাস্তি করি। তোরা 2 বান্ধবী তো মিঙ্গেল হয়ে গেলি, শুধুমাত্র আমরাই সিঙ্গেল রয়ে গেলাম। শাওনের কথার প্রত্যুত্তরে উর্মি বলে, তোরা যা দুষ্ট, তোদের কপালে বউ আছে কিনা সন্দেহ। তবে যাই বলিস, একদিন আমিও কাউকে পটিয়ে ফেলবো, বলল রাহাত। তোরও কি রিয়ার মতো গিফট লাগবে? শাওন কথাটা সবার সামনেই বলে ফেলেছে। নিবিড় ওদের সামনেই দাঁড়িয়ে আছে, তার মুখে লেগে আছে অমলিন হাসি। উর্মি নিবিড়ের দিকে তাকাতেই কিছুটা লজ্জা পায়। নির্ঝরের ভাইয়া ভাবিও এখানে আছে। সে শাওনকে বলে, বান্ধবী যখন বলেছে তবে তাই হোক। এরপরে ওরা নির্ঝরের ঘরটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেয়। রিয়া নির্ঝরের জন্য আনা উপহারটা উর্মি নিজের হাতে তুলে দেয়। নিবিড়কে সঙ্গে নিয়ে সে নিজেই পছন্দ করে কিনেছে। এরপর নির্ঝরকে তার ঘরে পাঠানো হয়। সে দরজা লক করে বিছানায় বসে থাকা তার বউয়ের দিকে তাকায়। এরই মাঝে রিয়া কখন তার শাড়ি পাল্টালো সেটাই ভাবছে সে। রিয়ার কাছে এসে তার হাতটা ধরতে যায়, কিন্তু রিয়া হাতটা সরিয়ে নেয়। নির্ঝর ভাবে হয়তো রিয়া তার উপর অভিমান করে আছে, তাই সে বলে, তোমাকে এই অবস্থায় হসপিটালে দেখে জানো আমি কত ভয় গেছিলাম। আমার তো তোমাকে একটা কথা বলার ছিল যা আমি এখনো তোমাকে বলিনি। খুব ভালোবাসি তোমাকে আমি। আমিও যে তোমাকে খুব ভালোবাসি স্বামী। তোমার গলায় এমন শোনাচ্ছে কেন?
কেমন শোনাচ্ছে স্বামী? বলি রাহাত এই লম্বা ঘোমটাখানা তুলে নেয়। ঘরের মধ্যে রাহাতকে দেখে নির্ঝর একটা চিৎকার দিয়ে ওঠে, যেন সে ভয়ঙ্কর ভূত দেখে ফেলেছে। বুকে হাত দিয়ে রাহাত এক পলক দেখে নেয় সে। ঘরের বাইরে থেকে হাসি রোল পড়ে গেছে। নির্ঝর বিছানা থেকে নেমে তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেয়। রিয়া, উর্মি আর শাওন বাইরে দাঁড়িয়ে আছে, সাথে নিবিড়ও আছে। ওরা ঘরের ভেতর প্রবেশ করলেও নিবিড় বাইরেই দাঁড়িয়ে থাকে। যতই তারা শালাশালি হোক, তবু কেমন একটা জড়তা কাজ করছে তার মাঝে। তাদের সাথে তো তার আরও একটা সম্পর্ক আছে, আর সেটা হলো টিচার স্টুডেন্টের সম্পর্ক। নির্ঝর রাহাতের কান ধরে বলে, তোদের মতো বিচ্ছু বন্ধু থাকলে শত্রুর কি প্রয়োজন? আমিও যে তোমাকে খুব ভালোবাসি। ওদের কথা শুনে বাকিরা হাসতে থাকে। আজ বেশ জ্বালাতন করেছে রাহাত আর শাওন, এখন একটু ক্ষান্ত হওয়া প্রয়োজন। উর্মি বলে, অনেক রাত হয়েছে, আমাদের এবার যাওয়া উচিত। শাওন, রাহাত, বের হো ওদের ঘর থেকে। হ্যাপি ফার্স্ট নাইট। বলে দুটোর হাত ধরে ঘর থেকে বের করে নিয়ে আসে আর বাইরে থেকে দরজাটা কিছুটা চাপিয়ে দেয়। ওরা নির্ঝরের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যে যার মতো বাসায় চলে যায়। রাতে অনেক ক্লান্ত হয়ে উর্মি আর নিবিড় বাসায় ফেরে। ঘরের ভেতর আসতেই সে আগে এতক্ষণ পরে থাকা শাড়িটা পাল্টে নেয়। মেরুন রঙা শাড়িটা কালি নিবিড় তাকে কিনে দিয়েছে। শাড়িটা ড্রেসিং টেবিলের চেয়ারের উপর রেখে দেয় সে। তখনই বিছানার পাশের টেবিলের দিকে চোখ যায় তার। টেবিলের উপর নিবিড়ের ওয়ালেটটা পড়ে আছে, একটা হালকা গোলাপি রঙের ডায়েরির পৃষ্ঠার মতো কিছু একটা, যার কিছু অংশ বের হয়ে আছে। সে সেটাকে ওয়ালেটের ভেতর রাখতে যায়। তখনই তার মনে পড়ে এটা তো তারই ডায়েরির পৃষ্ঠা। এমন একটা কাগজেই তো বসন্ত উৎসবের দিন সে নিবিড়ের জন্য চিরকুট লিখেছিল। তবে এটা যে নিবিড়ের কাছে এখনো থাকবে তা সে ভাবতে পারেনি। সে ভেবেছিল হয়তো এমন এলোমেলো চিরকুট নিবিড় ফেলে দেবে। ওয়ালেটের ভেতর একটা ছবি দেখে উর্মি বেশ অবাক হয়, কারণ এই ছবিটা তার অগোচরেই তোলা হয়েছে। বসন্ত উৎসবের দিন সে যখন খুশবু নামের বাচ্চা মেয়েটার থেকে দুটো গোলাপ হাতে নিয়ে হাসতে হাসতে কথা বলছিল, তখনকার ছবি এটা। তবে এই ছবি নিবিড় কোথায় পেল সেটাই সে ভাবছে। সে চিরকুটটা আবারও খুলে দেখে। প্রিয় শ্যামপুরুষ, আপনাকে এত সুন্দর কে হতে বলেছে? নিশ্চয়ই আল্লাহ সৃষ্টির সকল কিছু ঊর্ধ্বে। তা না হলে আপনাকে কেন কারো চোখে পৃথিবীর সব থেকে সুন্দর পুরুষ মনে হবে? অন্য মেয়েরা কেন আপনাকে চোখ দিয়ে গিলে খাবে? কেউ একজন যে আপনাকে লুকিয়ে চুকিয়ে দেখে, চোখের তৃষ্ণা মেটায়, সেটা কি আপনি ঘুণাক্ষারও টের পান? আপনাকে দেখা মাত্র কারো হৃদয় স্পন্দন প্রয়োজনের তুলনায় দ্বিগুণ পড়ে যায়। অনুভূতির প্রলয়ে সব এলোমেলো হয়ে যায়। আপনি কি জানেন কেউ একজন আপনার কাছে প্রেম নিবেদন করতে চায়, তবে লজ্জা আর ভয় নামক অনুভূতিগুলো তাকে আটকে দেয় বারংবার। সামনাসামনি বলা হয়তো সম্ভব নয়, কিন্তু কেউ একজন আপনাকে আড়ালে আবডালে প্রচণ্ড রকমের ভালোবাসে। আপনার প্রণয়নী। সেদিন বাসায় আসার পর নিবিড় যখন তার প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করতে যাবে, তখনই তার পকেট থেকে একটা কাগজ বের করে। হালকা গোলাপি রঙের ডায়েরির পৃষ্ঠার মতো কিছু ছিল। সে বেশ কৌতূহল নিয়ে কাগজটা খুলে দেখে। গোটা গোটা অক্ষরে এখানে কারো প্রেম নিবেদন লেখা আছে। ছাত্র জীবনে অনেকগুলো প্রেমের প্রস্তাব পেলেও কখনো চিরকুট পাওয়া হয়নি তার। কাগজটাকে সযত্নে ভাঁজ করে নিজের ওয়ালেটে রেখে দেয়। এরপর মোবাইল স্ক্রিনে তাকিয়ে উর্মির কিছু ছবি দেখতে থাকে। ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে যখন বাসা থেকে বের হবে তখন তার এক কলেজ ফ্রেন্ডের কল আসে। তো সে তার বাইকটাকে সাইডে দাঁড় করিয়ে কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয়। এরপর বাইক স্টার্ট দিতে গিয়ে সামনে তার চোখ যায়। কিছুটা দূরে একটা মেয়ে হাতে দুটো গোলাপ ফুল নিয়ে ছোট্ট মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। হাসির মাঝে গালের টোলও পড়ছে। মেয়েটার মুখপানে স্নিগ্ধতা বিরাজমান। মেয়েটাকে দেখে প্রথম দেখায় এক অদ্ভুত অনুভূতি হচ্ছে নিবিড়ের। তখন সে তার মোবাইল পুনরায় প্যান্টের পকেট থেকে বের করে মেয়েটার কয়েকটা ছবি তুলে নেয়। ভার্সিটি আসার পর সেই মেয়েকে দেখে তার মনে হতে লাগে মেয়েটার ইনফরমেশন নেওয়া দরকার। তাই সে একজন দপ্তরের থেকে ইনফরমেশন কালেক্ট করে জানতে পারে মেয়েটার নাম উর্মি, আর সে এই ভার্সিটিতে 2য় বর্ষে পড়ছে। উর্মির নাম জানতে পেরে সেদিন নিজের অজান্তে তার মুখে কিঞ্চিত হাসি ফুটে ওঠে। বাসায় এসে সে তার ফোনে থাকা উর্মির ছবিগুলো দেখতে থাকে। পরের দিন অ্যাকাউন্টিং ক্লাসে সকলকে সে লিখতে দেয়। অবশেষে কাগজটা উর্মির হাতের লেখার সাথে হুবহু মিলে যায়। তারপর একদিন যখন নাজিয়া মাহমুদ নিবিড়কে বিয়ে দেবার জন্য প্রেশার দিতে থাকে, তখন সে মায়ের কথায় রাজি হয়ে যায়। নাজিয়া মাহমুদ উর্মির একটা ছবি এনে নিবিড়কে দেখায়। তিনি জানান এই মেয়েটাকে ওনার অনেক পছন্দ হয়েছে আর এই মেয়ের সাথেই নিবিড়ের বিয়ে দেবেন উনি।
ছবি দেখবে না বলেও দেখেই ফেললো। উর্মির ছবি দেখা মাত্রই মনে মনে যেন খুশি হয়ে যায় সে। এই যে মেঘ না চাইতেই বৃষ্টি নিবিড়ের কাছে। এতদিনে উর্মিকে সে একটু একটু করে পছন্দ করতে শুরু করেছে। কোনো রকমের ভনিতা ছাড়াই সে বলে দেয় বিয়ে করলে এই মেয়েকেই করবে। ছেলের কথায় নাজিয়া মাহমুদ খুশি হয়ে যান। হুট করে বাইরে মেঘের গর্জন শুরু হয়েছে, হয়তো বৃষ্টি হবে। ঠান্ডা বাতাস বইছে বাইরে, ঘরের উত্তর দিকের জানালা দিয়ে হালকা মৃদু বাতাস বইছে। মুহূর্তেই ঘরটা যেন শীতল হয়ে উঠল। নিবিড় পেছন থেকে জড়িয়ে ধরায় উর্মি তার হাতে থাকা কাগজটা আগের মতোই ভাঁজ করে হাতের মুঠোয় রেখে দেয়। নিবিড়ের ছোঁয়ায় তার ভেতরটা ধক করে উঠল। নিঃশ্বাস যেন মুহূর্তেই আটকে গেছে, বুকের ভেতর দ্রিম দ্রিম করছে। নিবিড় ভেবেছিল এভাবে জড়িয়ে ধরলে হয়তো উর্মি ভয় পাবে, কিন্তু তার কোনো হেলদোল নেই দেখে সে তাকে নিজের দিকে ফেরায় আর বলে, কি ব্যাপার মিসেস, ভয় পেলে না যে? ঘরে কি আপনি আর আমি ছাড়া কেউ আছে যে ভয় পেতে হবে? নিবিড় উর্মিকে নিজের আরও কাছে টেনে আনে। আজ নিবিড়ের হুটহাট করে কাছে আসাটা তার সুবিধের ঠেকছে না, আবার মুখ ফুটে কিছু বলতেও পারছে না। নিবিড় তার কানের কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে গভীরভাবে চুম্বন দিয়ে ঘোর লাগা স্বরে বলে, যেহেতু আমরা দুজনেই একা, তাই কিছু একটা তো হতে পারে, তাই না ঢেউ? নিবিড়ের শীতল স্পর্শে উর্মির ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে। হৃদস্পন্দন প্রয়োজনের তুলনায় আবারও বাড়িয়ে তুলছে, অনুভূতিগুলো আরো প্রগাঢ় হচ্ছে। উর্মি নিবিড়কে কিছু বলতে নিবে তার আগে দুজনের ওষ্ঠদ্বয়ের গভীর আলিঙ্গন হয়ে যায়। আবেশে চোখ বন্ধ করে নেয় দুজনে। উর্মি শক্ত করে নিবিড়ের টি শার্ট খামচে ধরে, ঘনিষ্ঠ স্পর্শগুলোকে চোখ বন্ধ করে অনুভব করছে। দুজনের মাঝে চোখাচোখি হয়ে গেলে উর্মি ছিটকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় নিবিড়ের থেকে। দ্রুত শ্বাস প্রশ্বাস নিতে গিয়ে সে অনুভব করছে